তোরা বাচ্চা। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার শরীর টাচ করার? আপনারা তো আবার কিছু বুঝতে পারছেন না। তাহলে চলেন ভেজালটা ক্লিয়ার করে নেই। তার আগে পরিচয় পর্বটা আংশিক দিয়ে নেই। আমি রাসেল রানা, বাবা কৃষক, মা গৃহিণী, 3টা বোন আছে। আর আর যা আছে সব গল্পের মাঝে জানতে পারবেন। আপনারা তো সময় দিতেছেন না। নায়িকার পরিচয় তাহলে কেমনে দিব? সে তো রাগ করবে তার পরিচয় না দিলে। চলেন নায়িকার পরিচয়টা জেনে আসি। টাকা পয়সার কোনো অভাব নেই, তাই বাবা মায়ের আদরে বিগড়ে যাওয়া বদমেজাজি অহংকারী মেয়ে জান্নাত। পুরা নাম মেহেরজাবিন মেঘ জান্নাত। বাবা দেশের নামকরা বিজনেসম্যান, মা একজন এমবিবিএস ডাক্তার। কোনো ভাই বোনও নেই। এবার চলেন গল্প ফেরা যাক। আপনার যে থাপ্পড়ের শব্দ শুনলে, সেই থাপ্পড় আমার সদ্য বিবাহিত স্ত্রী জান্নাত বাসর করে মেরেছে আমাকে। কেন মারলো সেই শব্দ আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? যাওয়ারই কথা। হেই, তুমি আমার বিবাহিত স্ত্রী। তোমাকে টাচ করার সম্পূর্ণ অধিকার আছে আমার, ইসলামের নিয়ম অনুযায়ী। আমি তোর বিবাহিত স্ত্রী? শুনলেই হাসি পায়। তো তো আমার বাড়ির কাজের লোক হওয়ারও কোনো যোগ্যতা নেই, আবার আমার স্বামী দাবি করস নিজেকে? আমি তো জোর করে তোমাকে বিয়ে করিনি। তোমার বাবা মা আমাকে তোমার সাথে বিয়ে দিয়েছে। আর তাছাড়া তুমিও রাজি ছিলে। তাহলে এখন কেন এমন বলতেছো? চুপ কর, ছোট লোকের বাচ্চা। আমি মা বাবার মনে কষ্ট দিতে পারবো না বলেই বিয়েতে রাজি হয়েছি। আর 6 মাস পরে আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। এখন থেকে আমাকে ম্যাডাম বলে রাখবি। বাবা মা যদি জানতে পারে এইসব, তাহলে তোর জীবন আমি আস্ত রাখবো না। আচ্ছা, আমি আপনার অনুমতি ছাড়া কখনো আপনার শরীরে টাচ করব না। আর আপনি যা বলবেন তাই হবে। এই ফকিন্নির বাচ্চা, তুই এই বিছানায় ঘুমাবি? তোর শক্ত কম না? যা, গিয়ে ফ্লোরে ঘুমা। এর সাথে কথা না বলাই ভালো। ঘুমিয়ে পড়লাম। আমি মনে হয় প্রথম ব্যক্তি যে কিনা বাসর রাতে এই খাটে না ঘুমিয়ে ফ্লোরে ঘুমালাম। ওরা হাজারটা রাগ অভিমান নিয়ে ঘুমিয়ে থাকুক, আমরা বরং জেনে আসি এই বিয়ের আসল রহস্যটা কি। তাহলে চলো। এই বাবা, রাসেল ওঠ না, অনেক বেলা হয়ে গেছে। কখন উঠবি? মা, আর একটু ঘুমাতে দাও না। তুই বেশি করে ঘুমা, ওইদিকে তোর চাকরিটা হারিয়ে যাক। আজকে না তোর মালিকের সাথে বাস স্ট্যান্ডে যাওয়ার কথা, তোর ছোট মালিককে আনতে। মা, তুমি আরো আগে ডাকুনি কেন? কত দেরি হয়ে গেল, এখন না জানি কি হয়। এখন তো আমারই সব দোষ হবে, এটা আমি আগে থেকেই জানি। সেই কখন থেকে তোকে ডেকেই যাচ্ছি। তোর ওঠার নামগন্ধই নেই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। তারপর 2 মিনিটে ঘুম থেকে উঠে 5 মিনিটে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য আসলাম। মা, বাবা কোথায়? দেখতে পাচ্ছি না কেন? তোর বাবা একটু ধান খেতে কাজ করতে গেছে। খেতে নাকি অনেক আগাছা হয়েছে। যারা গ্রামে থাকেন তারা সব বুঝতে পারবেন। তারপর নাস্তা করে জমিদার বাড়িতে চলে আসলাম। জমিদার বাড়ি সম্পর্কে কিছু বলে নেই, পরে আবার বুঝতে পারবেন। এখানকার জমিদার হলেন খান বাহাদুর। তার স্ত্রী একটা দুর্ঘটনায় মারা যান। তার একটা ছেলে আছে, তাও আবার পরিবার নিয়ে ঢাকায় থাকে। আর কেউ নেই, অনেক ধন সম্পদের মালিক। আর বাহাদুর আমাকে খুব ভালোবাসে। আমি তাকে দাদু বলেই ডাকি। আমি তার সাথেই থাকি, তার গাড়ি চালাই। আপনাদের সাথে কথা বলতে বলতে জমিদার বাড়িতে চলে এসেছি। এই রাসেল, তোর আসতে আজকে এত দেরি হলো কেন? তুই জানোস না আজকে গঞ্জে যেতে হবে আমার ছেলের পরিবারকে আনতে? দাদু, হয়েছিল কি, আমি ঘুম থেকে উঠবো অমনি তুমি আমার স্বপ্নে এসে বলতেছো যে দাদু ভাই দেখ, ওই মেয়েটা কত সুন্দর। আর ওই মেয়েকে খুঁজতেই দেরি হয়ে গেল। আমার সাথে ভালোই মজা নিতে পারোস দেখছি। তাড়াতাড়ি গাড়ি বের কর। তারপর গাড়ি নিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এসে তো কাউকে দেখতে পাচ্ছি না। হে দাদু, কই তোমার ছেলে, ছেলের বউ আর তার মেয়ে? শুনেছি তোমার নাতি নাকি অনেক রাগী আর অহংকারী। এর আগে কখনো দেখিওনি, কারণ তারা অনেক বছর পরে আসতেছে। আসলেই তো তাদের কাউকেই দেখতে পাচ্ছি না। কোথায় ওরা? আর আমার দাদু ভাই অনেক রাগী আর অহংকারীও বটে, তাই ওর সাথে তুই যেন লাগতে আসোস না। এইভাবে অনেক সময় পেরিয়ে যাওয়ার পরে তাদের দেখা পেলাম। এ কি, এরা তো নিজেরাই গাড়ি নিয়ে এসেছে, আমরা হুদাই গাড়ি আনলাম। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ছেলে আর ছেলের বউ দাদুর পায়ে সালাম করতে করতে। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তোরা সবাই কেমন আছিস?
কিরে, আমার দাদু ভাই কোথায়? দাদু ওদের সবাইকে বুকে নিয়ে বলল। আমরা সবাই ভালো আছি। আসলে বাবা ও আরেকটা গাড়ি নিয়ে আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা বরং চলে যাই। রাসেল, তুই দাদু ভাইকে সাথে করে নিয়ে আসে। আচ্ছা দাদু, ঠিক আছে। আমি এই ছেলেকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। কে এই ছেলেটা? ও, তোদের তো ওর সাথে পরিচয় করিয়ে দেওয়াই হয়নি। এই হলো রাসেল, আমার সাথেই থাকে, আমার গাড়ি চালায় আর আমাকে দেখে রাখে। অনেক ভালো একটা ছেলে। ও আচ্ছা বাবা, আমার মেয়ে কিন্তু সেই রাগী। ওকে রাগিও না কিন্তু, তাহলে তোমার খবর করে ছাড়বে। তারপর সবাই চলে গেল আর আমি একা একা অপেক্ষা করতে লাগলাম সেই কখন থেকে। অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটিয়ে আমার সামনে একটা গাড়ি এসে থামে। তখন গাড়ি থেকে একজন বের হয়, কিন্তু আমি তার দিকে তাকিয়ে আছি। এটা ছেলে নাকি মেয়ে? না, দাদু তো বলেছে এইটা নাকি তার নাতনি। আমি এইসব ভাবতেছি। ঠিক তখনই মেয়েটা গাড়ি থেকে নেমে আমার সামনে এসে যা করলো সেটা দেখে তো আমার অজান্তেই দুই চোখ থেকে দুফোঁটা পানি গাল বেয়ে পড়লো। জান্নাত ম্যাম গাড়ি থেকে নেমে সোজা আমার সামনে এসে দাঁড়ালো, কিন্তু আমি তো তার রূপে মুগ্ধ হয়ে একদৃষ্টিতে ওই ললনার দিকেই তাকিয়ে আছি। সেই জন্য তো মেয়েটা আরো বেশি রেগে লাল হয়ে রুচির মতো ফুলতেছে। কি সুন্দর মায়েরি! আল্লাহ মনে হয় ওই মেয়ের রূপরেখা সম্পূর্ণ নিজের হাতেই বানিয়েছে। হরিণীর কাজল কালো টানা টানা মায়াবী দুটি আঁখি, লম্বা লম্বা কেশ, এক কথায় পুরাই পরি। মনে হয় পরি রানীরা একে ভুল করে দুনিয়ায় রেখে গেছে। কিন্তু কথায় আছে না একটা কথা, সেটা কিন্তু মিথ্যা হয় না। সুন্দর দেহ হলেই মন সুন্দর হয় না। এই মেয়েও ঠিক তেমনই। আমি তার দিকে তাকিয়েছি বলে গাড়ি থেকে নেমেই ঠাস ঠাস করা দুইটা চর মেরে আমার গালের নকশাটা বদলে ফেলেছে। লুচ্চা কোথাকার, কখনো মেয়ে দেখোস নাই নাকি? হ্যাঁ, এমন ভাবে তাকিয়ে আছোস কেন? চোখ দিয়ে যেন গিলে খাবি। চটা খাওয়ার পরে আমার ঘোর কাটলো। এই সামান্য কারণেই দুইটা থাপ্পড় মারলো, যার কারণে ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। গালে হাত দিয়ে তাকে বললাম, আমি খুবই দুঃখিত। আসলে আমার জন্য কি হয়ে গিয়েছিল আপনাকে দেখতেই পাইনি, শুধু তাকিয়েছিলাম। চুপ কর, আর একটা কথা বললে তোর খবর আছে। এখন বলে দে কোন দিকে দিয়ে দাদু বাড়ি যাব। বাবা ফোন করে বলেছে যে এখানে একটা ছোট লোকের বাচ্চাকে আমার তরুণটাকে রেখে গেছে। তারপর আমি সবকিছুই বলে দিলাম, কোথায় দিয়ে বাসা যেতে হবে। কিন্তু কথায় আছে না, অভাগা যেদিকে যায় বিপদ সেই দিকেই তারা করে। আমার ক্ষেত্রেও ঘটলো একই ঘটনা। আমি যখনই গাড়ির দরজা খুলে ভিতরে বসে যাব, অমনি ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিয়ে বলল, তো সাহস তো কম না, আমার গাড়িতে বসতে নিছিস? যা, হেঁটে হেঁটে আয়। আবারও গালে হাত দিয়ে, কিন্তু আমি যাব কিভাবে? বাসা তো অনেক দূরে, গাড়িও আনা হয়নি। এই গাড়ি জীবনে চোখে দেখিসনি। যে এই গাড়িতে বসতে চাস, তোর মতো ছোট লোক এই গাড়িতে বসলে গাড়িটা নোংরা হয়ে যাবে। আজকে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে। গরিব বলে আমরা কি মানুষ না? এদের মতো বড় লোকদের আনন্দের বস্তু হয়ে কি থাকতে হবে? ইস, কি ব্যথা! এমনিতেই ব্যথা, তার উপর আবার থাপ্পড়ের কারণে ব্যথা একটু বেশি হয়ে গেছে। তারপর ধীরে ধীরে হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দিলাম। কি করব বলেন? পকেটে একটা টাকাও নেই যে সেটা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে বাসায় যাব। সবই গরিবের কপাল। এইদিকে জান্নাত আমার বলা পথ অনুসরণ করে বাসায় পৌঁছে যায়। কি ব্যাপার দাদু ভাই, তোমার মন খারাপ কেন? তোমাকে হাসতেই কিন্তু বেশি সুন্দর লাগে। ওই জান্নাত তোকে নিয়ে আসার জন্য তো রাসেলকে রেখে আসলো। বাবা তাহলে তুই একা আসলি কেন? জান্নাত দাদুকে জড়িয়ে ধরে ন্যাকা কান্না করে। কি মেয়ে রে বাবা, কোনো দোষ না করে একটা নিরপরাধীকে অপরাধী বানিয়ে দিল। কি, ওর এত বড় সাহস? ও আমার কলিজার সাথে এমন করতে নিছিল? রাসেল আজকে আসুক, দেখ তারপর ওর কি করি। হ্যাঁ দাদু ভাই, ওকে মেরে হাত পা ভেঙে বাসায় পাঠিয়ে দেবা। ওর মতো খ্যাত একটা ছেলে তোমার ড্রাইভারের হয় কি করে? হ্যাঁ, এটা তো আমি বুঝতে পারি না। একে একে সবার সাথে কথা বলে সবাই বাড়ির ভিতরে চলে গেল। এদিকে আমি হাঁটতে হাঁটতে আসতেছি, শরীর নেতিয়ে পড়েছে, মনে হয় শরীরে একটু শক্তি নেই। এই রাসেল, এমন হাঁপাতে হাঁপাতে হাঁটতেছিস কেন? আর কোথায় গেছিলি? দূরের দোকানে বসে আছে হালিম, সেখান থেকে এই কথাগুলো বলল। আপনারা তো জানেন না যে ডাক দিল সে কে।
আরে ও আছে আমার বন্ধু। আরে ভাই, আর এই কথা বলিস না। তারপর সব কথা খুলে বললাম। আপনার তো সবাই জানেন, তাই আর নতুন করে বললাম না। তাহলে একটা শহরের মেয়ে তোকে এতটা পথ হাঁটিয়ে ছাড়লো? হাসেক, বেশি করে হাসেক, আরো হাসেক। যখন এমন এমন তালে পড়বা, তখন আমার অবস্থাটা বুঝবা। আচ্ছা বন্ধু, সময় হলে আমিও দেখবো নে, আর তুইও দেখিস। এই শহীদুল ভাই, ওরে এক কাপ চা দাও তো, বেচারা অনেক পথ হেঁটে আসছে। তারপর সেখান থেকে ওদের বলে চলে আসলাম। না জানি বাসায় গেলে কি হয়, এইসব কিছু ভাবতেছি। আর বাড়ির ভিতরে প্রবেশ করতে নিয়েছি, ঠিক এমন সময় কে যেন আমার কান ধরে। এই রাসেল, তুই এত সময় কোথায় ছিলি? আর জান্নাতকে একা পাঠিয়ে তুই কেমনে এখানে আসতে পারলি? তুই জানোস না জান্নাত এই বাড়ির প্রাণ? ওর যদি কিছু হয়ে যেত তখন? জান্নাত তো দাদুর কথা শুনে অবাক হয়ে তাকিয়ে সব দেখতেছে। বললো কি আর করতেছে কি? এখন যদি সব দাদুকে বলে দেয় তখন কি হবে? আর বাবাও তো আমাকে আস্ত রাখবে না। যে ডেঞ্জারাস মেয়ে, তার নাকি আবার কেউ ক্ষতি করবে। আমি মনে মনে বললাম, দাদু, আসলে আমি না জান্নাত ম্যামের সাথে আসার সময় এই কথা শুনে জান্নাত তো ভয়ে চুপসে গেছে। মেম সাহেব বলল তার নাকি কাঁচের চুড়ি অনেক পছন্দ, তাই নিয়ে আসলাম। তাই দেরি হয়ে গেল। আমি আপনারা ভাবতেছেন টাকা কই পেলাম? পরিচিত দোকান থেকে বাকি এনেছি। এটা না করলে আমার রক্ষা হতো না। কিন্তু জান্নাত তো বলল অন্য কিছু। এটার মানে কি? দাদু, আজকে এই কচি দিনে এসব বাদ দাও তো। দেখতে পাচ্ছ না মেম সাহেব কেমন ভয় পাইতেছে তোমার জোর গলায় কথা বলা দেখে? তারপর আমি তাদের সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। মা, খাইতে দাও। রুমে ঢুকতে ঢুকতে বললাম। এদিকে একটু তাকিয়ে দেখ, সবাই তোর জন্য খাবার নিয়ে টেবিলে বসে আছে। আচ্ছা মা, বাবা এমন মনমরা হয়ে বসে আছে কেন? কিছু কি হয়েছে নাকি? কি আর বলবো বল, খেতে সার দিতে হবে, একটা টাকাও নেই। আর তোরও তো বেতনের সময় হয়নি। কি করে যে কি করি সেই চিন্তাই করতেছি। বাবা, গরিবদের চিন্তার কোনো শেষ নেই। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো। তারপর রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো আজানের মিষ্টি ধ্বনিতে। ঘুম থেকে উঠে নামাজ পড়ে একটু হেঁটে বাসায় আসলাম। সকালে নাস্তা করে আবার জমিদার বাড়িতে চলে গেলাম। আসসালামু আলাইকুম ছোট সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আমি অনেক ভালো আছি। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো আবার? আরে বাবা, তুমি থাকতে আমাদের কোনো অসুবিধা হতেই পারে না। তা বাবা, তুমি কি পড়ালেখা জানো? না ছোট সাহেব, এ দেখেন না, নুনাতে পান্তা ফুরায়, তাহলে পড়াশোনা কেমন হবে? এই যে পাঠক পাঠিকারা, আপনারা আবার বলে দিয়েন না আমি কিন্তু কাজের পাশাপাশি পড়ালেখা করি। সেটা কেউ জানে না, আমার বন্ধুরা আর আপনারাও ছাড়া। ও আচ্ছা, ঠিক আছে, চলো ভিতরে যাই, এখনো তো নাস্তা করা হয়নি। তারপর ভিতরে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি, আল্লাহ এবং তোমাদের সবার দোয়ায়। আচ্ছা, তুই এত ভালো কেন? হাজার কষ্টের মাঝেও কি করে এমন হাসি খুশি থাকতে পারিস? আবার অন্যের দোষ নিজের গায়ে নিতে পারিস? বড় মেম সাহেব মানে জান্নাতের আম্মু, কি ব্যাপার? এরা একে অন্যের দোষ কেমনে জানলো? আচ্ছা, আমি আবার কার দোষ নিজের গায়ে নিয়ে নিলাম বলেন তো? শোন, আর এমন করতে হবে না। জান্নাত কেমন সেটা আমরা ভালো করেই জানি। এখন বস, নাস্তা করবি? দাদু আমাকে অনেক ভালোবাসে তো তাই। দাদু, আমি একটু আগে বাসা থেকে খেয়ে এসেছি, তোমরা সবাই খেয়ে নাও। এত কথা বলছো কেন? খেতে বলেছি, খেয়ে নিবি। কি আর করা, বাধ্য হয়ে খেতে বসেছি। ঠিক তখনই জান্নাত এসে এমন একটা কাজ করলো যা দেখে সবাই অবাকের চরম পর্যায়ে। ছোট লোকের বাচ্চা তো সাহস কি করে হয় সামনে একটা গাড়ির ড্রাইভার হয়ে মালিকের সাথে একই টেবিলে বসে খাবার খাওয়ার? জান্নাত আমার খাবার প্লেট আমার সামনে থেকে নিতে নিতে বলল, আমি তো অবাকও হচ্ছি না, আবার অপমানও না, কারণ আমি এইগুলা ছোট থেকেই সযত্নে নিজের সাথে অতি আদরের সাথে বয়ে বেড়াচ্ছি। গরিব হয়ে জন্ম নিয়েছি, এমন ছোটখাটো ব্যাপারে অপমানিত হতে নেই। কিন্তু খাবার টেবিলে সবাই তো অনেক অবাক, আর দাদু তো রাগে ফায়ার হয়ে আছে। দাদু ভাই, তুমি রাসেলের সাথে এমন কেন করলে?
আর ও আমার ড্রাইভার হলেও আমি ওকে ততটাই ভালোবাসি যতটা ঠিক তোমাকে ভালোবাসি। দাদু, তুমি এই সামান্য কাজের ছোট লোককে আমার সাথে তুলনা করছো? এইটুকুই দেখার বাকি ছিল। জান্নাত রেগে খাবার টেবিল থেকে চলে গেল। বাবা, আসলে আমরা ওকে আদর দিতে দিতে মাথায় তুলে ফেলেছি। দেখলে কেমন বদমেজাজি মেয়ে। আরে ছোট সাহেব, এমন করে বললেন না তো। এখনো তো কোনটা ভালো কোনটা খারাপ পার্থক্যটাই বুঝতে পারেনি। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তারপর অনেক কথা বলে সেইখান থেকে আমি বাইরে চলে আসলাম। কি বা করতাম, আমি তো এই বাড়ির কাজের লোকই। মালিকদের সাথে খাবার খেতে যাওয়া স্বপ্ন ছাড়া কিছুই না। আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, আর আপনারা বরং যান বাড়ির ভিতরে। সবাই কি কথা হচ্ছে শুনে আসেন। বাবা, আমি তোমার থেকে একটা কথা জানতে চাই। আচ্ছা বল, কি জানতে চাস? রাসেল ছেলেটা তোমার কাছে কেমন? রাসেল ছেলেটা অনেক ভালো, লেখাপড়া করে না আর জানেও না কি করে করবে। গরিব মানুষ, সংসার চালাতেই তো হিমশিম খায়। দেখতে শুনতে অনেক ভালো আর ভদ্র। তাহলে তো হলোই। আমি ভাবতেছি কি, জান্নাতকে রাসেলের মতো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে আমার বাড়িতে রাখতে। তাহলে যদিও একটু ভালো হয়। কি বলছো এগুলা? জান্নাতের সাথে রাসেল কেমনে? আর জান্নাত তো মানবেই না এই বিয়েটা। রাসেলের সাথে জান্নাতের বিয়ে হলেই ভালো হবে। আর মানাবে না কেন? আমরা সবাই একটু বুঝিয়ে বললেই রাজি হবে। আমরা সবাই রাজি হলে তো হবে না। এই বিয়েতে রাসেলকেও রাজি হতে হবে। আর ওর তো একটা পরিবার আছে, তাই না? রাসেল আমার কথা কিছুতেই ফেলবে না, আর ওর পরিবারের কেউ মানা করবে না, বরং খুশি হবে। আমি বলি কি, তোমরা এইভাবে রাসেলের জীবনটা নষ্ট করো না। জান্নাত কেমন সবাই কিন্তু ভালো করেই জানো। এইভাবে সবাই নিজেদের কথাবার্তা ঠিক করে নিল আর সিদ্ধান্ত নিল আগে আমার পরিবারের সবাইকে রাজি করাবে, তারপর আমাকে বলবে। আমাকে না জানিয়ে সবাই আমার বাড়িতে গেল। আসসালামু আলাইকুম। জমিদার সাহেব কেমন আছেন? আজ আমার বাড়ি ধন্য হলো আপনার পায়ের ধুলোতে। ওয়ালাইকুম সালাম, আমরা সবাই ভালো আছি। আর এইভাবে বলছো কেন? এই রাসেলের মা, কোথায় তুমি? এসে দেখে যাও আজকে আমাদের বাড়িতে কারা এসেছে। আব্বু অনেক খুশি হয়ে মাকে ডাকতে রাখতে বলল। তারপর সবাই নানান কথাবার্তা সেরে হালকা নাস্তা করে। যেই জন্য এসেছে সেই কথা বাবাকে বলল, আর বাবাও আমার শোকের কথা ভেবে রাজি হয়ে গেল। আর আমাকে না জানিয়ে 2 দিন পরে বিয়ের দিন ঠিক করে। তারপর সবাই বাসায় চলে আসে। আর আমার পরিবারের সবাই তো অনেক খুশি যে এমন একটা পরীর মতো মেয়ে আমার বউ হতে চলেছে। এইদিকে রাসেল, তোর থেকে আমি একটা জিনিস চাইবো, কথা দে। তোর জীবনের বিনিময় হলেও আমার চাওয়াটা পূরণ করবি। দেখো দাদু, আমি সেই ছোটবেলা থেকে তোমার সাথে থাকি, এমনকি আমার পরিবার থেকেও তোমাদের বেশি সময় দিচ্ছি। তাহলে এইভাবে বলছে কেন? আমার জীবনটাও চাইলে আমি হাসতে হাসতে দিয়ে দিব। আমার এমন কথা শুনে সবাই অনেক খুশি। আমি ঠিক করেছি, জান্নাতকে তোর সাথে বিয়ে দিব, আর তুই ওদের সাথে ঢাকায় থাকবি। দাদুর কথা শুনে আমি তো অবাক। বলে কি, যে মেয়ে আমাকে দেখতেই পারে না তার সাথে নাকি আমার বিয়ে দেবে? দাদু, এইটা কি রকম মজা বলো? এটা কি হয় নাকি? জান্নাত ম্যাম একটা শিক্ষিত মেয়ে, তার সাথে আমার মতো গরিব অশিক্ষিত ছেলের বিয়ে দিয়ে তার জীবনটা কেন নষ্ট করতে চাইতেছেন আপনি? এত কিছু বুঝি না, তুই আমার চাওয়া পূরণ করবি কিনা সেইটা বল, বাকিটা আমি দেখে নেব। তোমার কোনো কথা আমি ফেলতে পারবো না। আর আমি রাজি হলে কি হবে? জান্নাত ম্যাম আর আমার পরিবারের সবাই কি রাজি হবে? তোর এসব ভাবতে হবে না, আমার সব ঠিক করেই রেখেছি। 2 দিন পরেই তোর বিয়ে। সবার সাথে কথা বলে আমি বাড়ি চলে আসলাম। এইদিকে জান্নাত, আমরা তোমার বিয়ে ঠিক করেছি 2 দিন পরে। ছেলে দেখতে শুনতে ভালো। কি বলো সেই সব? আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করলে, তাও আবার 2 দিন পরেই? আমি এই বিয়ে করব না। দেখ মা, আমরা তোর ক্ষতি চাই না। যাই করি না কেন তোর ভালোটাই কিন্তু করব। আর রাসেল ছেলেটা অনেক ভালো। কি? ওই ছোট লোকের সাথে আমার বিয়ে? তোমরা ভাবলে কি করে যে আমি এই বিয়েতে রাজি হব? দেখো জান্নাত, আমাদের কথা না শুনলে কিন্তু আমরা সবাই আত্মহত্যা করব, বলে দিলাম সবাই। জান্নাত ভেবে দেখলো এখানে মানা করলে কেউ শুনবে না, আর বিয়ের পরে একটা কিছু করে সব ঠিক করা যাবে।
এখন রাজি হয়ে যাই। জান্নাত শয়তানি বুদ্ধি মাথায় এনে দাদু, আমি তোমাদের সবার কথায় রাজি। তারপর সবাই খুশি হয়ে রাতের খাবারের জন্য নিচে আসলো। সবাই খেয়ে ঘুমানোর জন্য গেল। আচ্ছা মা, তুমি যে সিদ্ধান্ত নিলে সেইটা কি ঠিক হবে বলো? তারা কোথায় আর আমরা কোথায়? বাবা, আমরা তোর ভালোর জন্যই রাজি হয়েছি, আর তুই সুন্দর একটা ভবিষ্যৎ পাবি আব্বু। এদের সাথে কথা বলে লাভ নেই, কারণ সবাই অন্ধ হয়ে আছে। ভবিষ্যতে আমার সাথে কি হবে কেউ একটু ভেবেও দেখলো না। সেখান থেকে চলে আসলাম, কারণ এদের সাথে কথা বাড়িয়ে লাভ কি। আর তার চেয়ে বরং আমি ঘুমের রাজ্যে হারিয়ে যাই। সকালে ঘুম ভাঙলো ফজরের আজানের মিষ্টি সুরে। উঠে গিয়ে নামাজ পড়ে একটু বাইরে হেঁটে বাসায় আসলাম। সকালে নাস্তা করে বের হলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে, কারণ দাদু সবাইকে যাইতে বলেছে। জমিদার বাড়িতে ঢুকছি, ঠিক এমন সময় যে ঘটনাটা আমার সামনে ঘটে গেল সেটা দেখে তো আমি ভাবনায় হারিয়ে গেলাম। আমরা সবাই একে একে বাড়ির ভিতরে প্রবেশ করতেই জান্নাত দৌড়ে এসে আমার বাবা মাকে পায়ে হাত দিয়ে সালাম করলো। এটা দেখে তো আমি অবাক, কারণ যে মেয়ে আমাকেই দেখতে পারে না আর এখন ঠিকই ভদ্র মেয়ের মতো তার হবু শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করলো। আপনারা মনে হয় ভাবতেছেন জান্নাত কি করে আমার বাবা মাকে চিনলো। দাদু বলে দিয়েছে, তাই চিনতে অসুবিধা হলো না। আর মনে মনে আমি একটু অবাক হলেও একটু খুশি হয়েছি, এটা ভেবে যে জান্নাত আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমার বাবা মায়ের সাথে সম্মানসূচক আচরণ করলো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। জান্নাতকে বুকে টেনে আমার মা বলল, আর বাবা অনেক দোয়া করলো। আপনারা সবাই কেমন আছেন? আর রাস্তায় রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? আমরা সবাই অনেক ভালো আছি, আর আমাদের আসতে কোনো অসুবিধাই হয়নি। দাদু, তোমাদের ইচ্ছার বিরুদ্ধে আমি যাইনি, আর তোমার ইচ্ছার বিরুদ্ধে যাব না। আমার একটা ছোট্ট ইচ্ছে আছে, তোমরা পূরণ করবে তো বলো? হ্যাঁ দাদু ভাই, বলো তোমার কি ইচ্ছা। আমি তোমার ইচ্ছেটা অবশ্যই পূরণ করব। হ্যাঁ মামুনি, তুই তোর ইচ্ছেটা খুলে বল, আমরা তোর ইচ্ছে পূরণ করবই যেমনি হোক। আমার ইচ্ছেটা হলো এখানে বিয়ে পড়ার হলেই আমাদের ঢাকায় চলে যেতে হবে। বিয়েটা গ্রামে আর বাসরাত শহরে। এই ছোট্ট ইচ্ছেটা পূরণ করো প্লিজ। বাবা মা একসাথে বলল। জান্নাতের এমন কথা শুনে সবাই যেন বাকরুদ্ধ হয়ে গেছে। কি বলছে এসব? কিন্তু আমাদের সুখের কথা ভেবে আমার বাবা মা সহ এই বাড়ির সবাই জান্নাতের কথায় রাজি হয়ে যায়। কিন্তু কেউ ভেবেও দেখলো না জান্নাতের মনে কি চলছে, কি করতে পারে সে। আচ্ছা মা, আমরা তোমার ইচ্ছের মতোই সব কাজ করব, তবুও তুমি কোনো কষ্ট পাও এটা আমরা চাই না। বাবার কথা শুনে জান্নাতের তো খুশির সীমানায় নেই। সে যেন তার আসমানের চাঁদ হাতে পেয়ে গেল। এমনকি সে মনে করে, কারণ সে ইচ্ছে মতো আবার আমার করা তার সাথে অপরাধ না করেও অপরাধ করেছে সেটা শাস্তি দিতে পারবে। তারপর সবাই অনেক কথা বলে। সকালে নাস্তা করার জন্য খাবার টেবিলে বসলাম। অনেক রকমের খাবার তৈরি করা হয়েছে, আমরা আসবো এই উপলক্ষে। এদিকে জান্নাত মনে মনে বলতেছে, বাপের জন্মতে এমন খাবার খাসনি, খা আর বেশি করে খা আর আনন্দ কর। রসিল্লা, আমার পরিবারের সম্মানের কথা চিন্তা করি তোর সাথে ভালো ব্যবহার করতেছি। বিয়েটা হয়ে যাক, তারপরে এই জান্নাতকে বিয়ে করতে রাজি হওয়ার স্বাদ মেটাবো আমি। মা জান্নাত, তুমি খাবার না খেয়ে কি এমন চিন্তা করছো? খাবার সময় এমন চিন্তা ভাবনা করতে হবে না। মা বলল কথাটা জান্নাতকে এমন চিন্তিত দেখে। তারপর সবাই যার যার মতো খাবার খেয়ে শপিং করার উদ্দেশ্যে বের হলাম। অবশেষে শপিং মলে এসে পৌঁছে গেলাম, কিন্তু কিছু সময় পরে সবাই তাদের পছন্দ মতো সবকিছুই দেখতেছে। পছন্দ হলে সেটা নিচ্ছে, আর পছন্দ না হলে নিচ্ছে না। আমি কিছুই পছন্দ করতেছি না, কারণ আমি চাইছিলাম জান্নাত যদি একটিবার বলতো যে আমি তার ড্রেস পছন্দ করে দিব আর সে আমার ড্রেস পছন্দ করে দিবে, কিন্তু এই ইচ্ছা আমার পূর্ণ হবার নয়। মিশে আসায় বুকের ভিতর থেকে সরে ফেলে দিয়ে সবার কেনাকাটা দেখতেছি। অবশেষে অনেক সময় অপেক্ষা করার পরে সবার মন মতো শপিং করা শেষ হলো। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকে দুপুরে খাবার খেয়ে যার যার মতো বাসায় চলে আসলাম। এইভাবে দিন কয়টা চলে গিয়ে বিয়ের দিন চলে আসলো। বেশি মানুষের আয়োজন করবে না তারা, কারণ এটা নাকি জান্নাতে দিতে হয়েছে। সবাই ওই বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম। বেলা বাজে 10টা। সকালে বিয়ে পড়ানো হবে, কারণ তো আপনারা জানেনই। সবাই খাবার খেয়ে নিল, তারপর বিয়ের কাজটা সেরে ফেললো।
এখন জান্নাত আমার ইসলামের নিয়ম অনুযায়ী বউ। আমি অনেক খুশি জান্নাতের মতো এত সুন্দরী একটা মেয়েকে আমার মতো ছোট লোকের জীবনসঙ্গী হিসেবে পেয়ে। তারপর সবাই চলে গেল, শুধু আমরা দুই পরিবারের লোকজন ছাড়া। আমি সোফায় বসে আছি, ঠিক তখনই আমার চোখ আটকে যায় সিঁড়ির দিকে। হে, আমি কাকে দেখছি? মনে হচ্ছে আসমান থেকে ভুল করে পরি মাটিতে নেমে এসেছে। লাল বেনারসিতে জান্নাতের সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে গেছে। অপরূপ সুন্দর লাগছে তাকে। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি, চোখ যেন সরাতেই পারছি না। অবশেষে আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেল, তাই সবার থেকে বিদায় নেওয়ার জন্য গেলাম। মা বাবা, তোমরা সবাই নিজের খেয়াল রেখো, আর আমার জন্য কোনো চিন্তা করিও না কিন্তু। আমি আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বললাম। হ্যাঁ রে বাবা, তুইও চিন্তা করিস না, আর নিজের শরীরের যত্ন নিস। বৌমাকে দেখে রাখিস, তাকে কষ্ট দিস না। এইভাবে সকালে থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আগে কখনো ঢাকা আসিনি, তাই চিনতেও পারছি না কোনো কিছু। সারাটা পথ জান্নাত আমার সাথে একটা কথা বলেনি। যেখানে আমিও জান্নাত একটা গাড়িতে ছিলাম, খুব কষ্ট হচ্ছিল যে জান্নাত সবার সাথে কত ভালো ব্যবহার করে, আর আমার সাথে কুকুরের মতো ব্যবহার করে। একটু হেসেও কথা তো বলতে পারে, তাই না? আমারও তো ইচ্ছে হয় জান্নাতের সাথে নিজের মনের জমানো 1000টা কথা শেয়ার করি। এইসব ভাবতেছি, ঠিক তখনই শ্বশুর আব্বা এসে আমাকে ডাকল। আমরা নাকি চলে এসেছি, আর জান্নাত অনেক আগেই নেমে গেছে। আমি গাড়ি থেকে নামিনি বলে শ্বশুর শাশুড়ি নিজে আমাকে ডাকার জন্য এসেছে। গাড়ি থেকে নেমে সামনে দেখাতেই তো আমি অবাক। এত বড় বাড়ি, আর কত সুন্দর করে সাজানো, অনেক সুন্দর লাগতেছে। জান্নাত যদি আমার হাত ধরে সবকিছুই ঘুরে দেখাইতো কতই না ভালো হতো, কিন্তু আমার ভাগ্যে তো আর এমন কিছু হবে না যে জান্নাতের ভালোবাসা পাবো। আমার কি কোনো যোগ্যতা আছে নাকি? রাসেল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এমন গভীর মনোযোগ দিয়ে ভাবছো? চলো ভিতরে চলো। শ্বশুরের কথায় ঘুর কাটলো আমার। তারপর বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাইরের তুলনায় ভিতরে আরো বেশি সুন্দর। শ্বশুর শাশুড়ি মিলে আমাকে বাড়ির সবকিছু দেখাইতেছে, আর কোনটা কি দিয়ে কি করে বলে দিচ্ছে। আমার ভালোই লাগছে। দিন শেষ রাতের মতো আধার নেমে আসে। আগে থেকেই শ্বশুর মশাই বাসর ঘর সাজিয়ে রেখেছিল, কারণ সবটাই তো তাদের মনের মতো করে হচ্ছে। আমি বাসর ঘরে ঢুকে পড়ি, আর বাসর ঘরে আমার সাথে কি হয়েছে তা তো আপনারা সবাই গল্পের প্রথম পর্বেই জেনেছেন। তাই এখন অতীতের কথা বাদ দিয়ে বর্তমানের কাছে চলে আসি। সকালে ঘুম ভাঙার সাথে সাথে আমি যা দেখি তা দেখে তো আমার অবস্থা খারাপ। সকালে পাখির মিষ্টি কিচিরমিচির আওয়াজে ঘুম ভেঙে যায় রাসেলের। সারা রাত একটু ঘুমোতে পারেনি সে, তাই কষ্ট করে চোখ মেলে তাকায় সামনের দিকে, আর তখনই দেখতে পায় ড্রেসিং আয়নার সামনে বসে জান্নাত তার লম্বা চুলগুলো ঠিক করতেছে। এই দৃশ্য দেখে কি যে ভালো লাগছে তার, সেটা বলে বোঝানো দেয়। ইস, আমি যদি এখন জান্নাতের চুলে মুখ গুজে তার ওই লম্বা চুলের মিষ্টি গন্ধটা উপভোগ করতে পারতাম, কতই না আনন্দ হতো। কিন্তু আমার মতো ছোট লোকের কপালে তো আর এইসব জুটবে না, ভালো করে জানি। এই, তেমন বিহারের মতো আমাদেরকে তাকিয়ে কি দেখছিস বল? নিশ্চয়ই আমার সাথে খারাপ কিছু করার মতলব বাটিয়েছিস তুই। আসলে জান্নাতের চুল ঠিক করা হলে পেছনে তাকিয়ে দেখতে পায় রাসেল তার দিকে অমন করে তাকিয়ে আছে। না না, এটা আপনি কি বলতেছেন? আমি কেন আপনার খারাপ চাইবে বলেন? আর চাইলেই বা দোষ কোথায়? আপনি তো আমার বিয়ে করাবো। ওই কথাটা বলার সাথে সাথে দুইটা থাপ্পড় বসিয়ে দেয় রাসেলের গালে। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে বউ বলার? তোকে বলছি না আমার সামনে স্বামী অধিকার দেখাতে আসবি না, তোকে আমি স্বামী হিসেবে মানি না। শোনেন, আমি এতটাও খারাপ না যে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ব। যদি এমনটাই হতাম তাহলে রাতে সোফায় ঘুমিয়ে যেতাম না। আপনার অনুমতি ছাড়া কোনোদিনও আপনাকে আমি ছুঁয়েও দেখব না। কথাগুলো বলতে অনেকটাই কষ্ট হচ্ছিল রাসেলের, কারণ থাপ্পড়টা এতই জোরে ছিল যার জন্য ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। আমি বলবো তোকে আদর করতে। হাউ ফানি! এই জীবন যাবে তাও তোকে আদর করতে বলবো না। সময় হলে ঠিকই বলেন, আর এই দিনের জন্য আফসোস করবেন, কথাটা মনে রাখিয়েন। তারপর কেউ আর কোনো কথা না বাড়িয়ে রাসেল ওয়াশরুমের দিকে পা বাড়ায়, আর জান্নাত রাগে ফুঁসতে ফুঁসতে নিচে চলে যায়। হে আল্লাহ, গরিব করে কেন পাঠালে এই মেয়েছে দুনিয়ায়?
আর সব কষ্টকে শুধু আমার জন্য রেখেছো? আমি সে আর সইতে পারছি না। রাসেল ওয়াশরুমের বেসিনের সামনে দাঁড়িয়ে এক হাত দিয়ে চোখের জল, অন্য হাত দিয়ে রক্ত মুছতেছিল। ছেলেরা তো আর প্রকাশ্যে কান্না করতে পারে না, তাই এইভাবেই রাসেল তার কষ্টগুলো পানিতে ধুয়ে দিচ্ছিল। 20 মিনিট অতিবাহিত করার পরে চোখে মুখে পানির ছিটা দেয়, যেন কেউ বুঝতে না পারে রাসেল কান্না করেছে। কিরে মামুনি, তুই একা একা নিচে আসলি? জামাই বাবাজি কোথায়? এখনো ঘুমাচ্ছে নাকি? বাবা, ওর কথা আমাকে জিজ্ঞেস করো না। তোমরা ওকে মোটা অঙ্কের টাকায় যৌতুক দাও নাই বলে দেখছো রাতে আমাকে মেরে কি অবস্থা করেছে। জান্নাত মশা মারার জন্য যেই দাগ বসেছিল তার গালে সেটা দেখিয়ে বলল। এদিকে সিঁড়িতে দাঁড়িয়ে রাসেল সব কথাই শুনতে পায় আর ভাবতে থাকে, একটা মেয়ে কিভাবে পারে মিথ্যাকে সত্যে রূপান্তরিত করতে। কি? রাসেলের এত বড় সাহস কি করে হয় সামান্য একটা ড্রাইভার হয়ে আমার মেয়ের গায়ে হাত তোলে, যেখানে আমরা কখনোই তোর শরীরে হাত উঠাইনি? দেখো জান্নাতের বাবা, রাসেল ছেলেটা কিন্তু এমন ছিল না। আমরা কিন্তু এরকম করতে কখনো তাকে দেখিনি। দেখেছো বাবা, আম্মু তার মেয়ের কথা না চিন্তা করে একটা ফকিরের বাচ্চার কথা চিন্তা করতেছে। তখনই জান্নাতের বাবা ঠাস করে চর বসিয়ে দেয় জান্নাতের গালে। তোকে এই জন্য পড়ালেখা শিখিয়ে মানুষ করতেছি যে মানুষকে সম্মান করতে জানোস না। দোষ করলে রাসেল করেছে, ওর বাবা মা তো করেনি, তাহলে তাদের কেন গালি দিচ্ছিস? তুমি আমাকে মারলে বাবা, তা সামান্য এই ছোট লোকের জন্য? হ্যাঁ মারলাম। এই চরটা আরও আগে যদি মারতাম তাহলে এত বিগড়ে যেতি না। জান্নাত রাগে গজগজ করতে করতে না খেয়ে রুমে যাওয়ার সময় রাসেলকে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় আর মনে মনে বলে, তোর জন্য আজ বাবা আমার গায়ে হাত তুলেছে, এই শোধ আমি তোর উপরে তুলবই। আসো বাবা, নিচে আসো। ওইখানে দাঁড়িয়ে আছো কেন? আম্মাজান আসেছি। বাবা, আমি জানি তুমি আমাদের সব কথায় সিঁড়িতে দাঁড়িয়ে শুনে সব খুব কষ্ট পেয়েছো। কি করব বলো, বেশি আদর পেয়ে বিগড়ে গেছে। আব্বু, এইভাবে বলেন না। জান্নাত এখনো ছোট, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক বুঝতে পারে না। আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমরা হয়তো কখনো খুব ভালো কাজ করেছিলাম, যার জন্য আজকে তোমার মতো একটা ভালো মনের ছেলে মেয়ের জামা হিসেবে পেয়েছি। এখন এই সব কথা বাদ দিয়ে জামাই বাবাজিকে আগে নাস্তা করতে দাও, বেলা কিন্তু অনেক হয়েছে। ও হ্যাঁ, আমার তো মনেই নেই যে রাসেল এখনো না খেয়ে আছে। তারপর কাজের লোকেরা এক এক করে সব খাবার দিয়ে খাবার টেবিল ভরে ফেলল। আচ্ছা আম্মাজান, জান্নাত কি নাস্তা করেছে? না বাবা, জান্নাত তো নাস্তা না করেই উপরে চলে গেছে। তুমি আগে খেয়ে নাও, পরে আমি জান্নাতের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। সবাই তৃপ্তি সহকারে সকালের নাস্তাটা করে ফেলল, জান্নাত বাদে। আম্মাজান, আপনি জান্নাতের জন্য খাবারটা পেরে দিন, আমি নিয়ে যাচ্ছি। সবাই তো অবাক, কেননা জান্নাত রাসেলের সাথে এত কিছু করে তারপরেও তার জন্য খাবার নিয়ে যাবে। অতঃপর খাবারের প্লেটটা রাসেল নিয়ে আসে রুমে। এই যে ম্যাডাম, আপনার কথা কি এই যে ম্যাডাম, আমার কথা কি শুনতে পারতেছেন? খাবারের সাথে রাগ করে থাকতে নেই, খাবারটা খেয়ে নিন। আপনার রাগটা না হয় আমার উপরে প্রয়োগ করিয়েন। রাসেল ডেকে তো যাচ্ছেই, কিন্তু জান্নাত কোনো কথা বলতেছে না, কারণ রাগটা যে বেশি হয়েছে। তুই না বললেও এই শাস্তি তো তোকে পেতেই হবে। ম্যাডাম প্লিজ খেয়ে নিন, আপনি কেন কষ্ট করবেন বলেন? রাসেল জান্নাতের শরীরে হাত দিয়ে ধাক্কা দিয়ে কথাটা বলল, কিন্তু এটা তো জান্নাত মানতে পারবে না। দুইটা চর লাগিয়ে দেয় রাসেলের গালে। তোকে কতবার বলবো আমার শরীরে হাত দেওয়ার চেষ্টাও করবি না, তাও কেন হাত দিলি? জান্নাত অনেকটা রেগে কথাগুলো বলল। এমনিতেই তার রাগ দিয়ে মনে হয় ভাত রান্না করে খাওয়া যাবে। আচ্ছা ম্যাডাম, আমি এমন ভুল আর করবো না, আমার ভুল হয়ে গেছে। তাও আপনি খাবারটা খেয়ে নিন প্লিজ। তুই আমার সামনে থেকে এক্ষুনি যদি না যাস তাহলে আমি কি করবো আমি নিজেও জানি না, তাই সামনে থেকে যা। রাসেল আর সেখানে জান্নাতের সাথে কথা না বাড়িয়ে সোজা বাড়ির বাইরে চলে আসে। মনে একটু কষ্টই পেল। জান্নাত কেন আমার সাথে এমনটা করে? আমি কি এতটাই তার অযোগ্য যে আমাকে এত অবহেলা করে? সে না হয় ধনীর আদরের দুলালি, আর আমি না হয় গরিবের ছেলে,
তাতে কি এমন করতে হবে? শরীরের রক্ত তো একই রক্তের। কথাগুলো ভাবতেছে আর এক দৃষ্টিতে গাড়ি চলাচল দেখতেছে একটা গাছের তলায় বসে। জান্নাতকে কিছু বলতেও পারে না। সে যে প্রথম দেখাতেই জান্নাতের প্রেমে পড়ে গেছে। হঠাৎ রাসেলের কাঁধে কে যেন হাত রাখে, যার জন্য সে অনেকটাই চমকে ওঠে। রাসেলের কাঁধে কেউ হঠাৎ করেই হাত রাখার কারণে সে একটু না অনেকটাই চমকে যায়, কেননা এখানে কেউ তো তাকে চেনে না। তাহলে কে তার কাঁধে হাত রাখবে? একটু কৌতূহল নিয়েই পেছনে তাকায় রাসেল। দেখতে পায় একটা 8 থেকে 10 বছরের বাচ্চা মেয়ে তার কাঁধে হাত রেখেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা একটা মেয়ে। দেখে মনে হচ্ছে সে অনেক গরিব, খাইতেও পায় না ঠিক মতো। যে জামাটা পরেছে সেটাও ছেঁড়া। ভাইয়া, আমাকে 10টা টাকা দিবা? আমি 2 দিন ধরে কিছুই খাই না, অনেক ক্ষুধা পেয়েছে, দাও না দয়া করে 10টা টাকা। মেয়েটার কথা বলতেও কষ্ট হচ্ছিল, আর দেখেই বুঝে যাচ্ছিল সে কতটা কষ্টে আছে। আচ্ছা, তোমার নাম কি আর থাকো কোথায়? অনেক আগ্রহের সাথে জিজ্ঞাসা করলাম। ভাইয়া, আমার নাম মিষ্টি, আর আমি একটা বস্তিতে থাকি। এই পৃথিবীতে আপন বলতে আমার মা ছাড়া কেউ নেই। আচ্ছা, তোমার মাথাকে তুমি এভাবে ভিক্ষা করতেছো কেন? সে কি করে তোমাকে রাস্তায় পাঠিয়েছে ভিক্ষা করতে? ভাইয়া, আমি তো আগে ভিক্ষা করতাম না, আমি 3য় শ্রেণীতে পড়ি। মা অন্যের বাড়িতে কাজ করে যে টাকা পেত সেটাই দিয়েই আমাদের মামের চলে যেত, একটু কষ্ট হলেও। কিন্তু মা আজ 10 দিন হলো অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারে না। ঘরে যা ছিল সব শেষ হয়ে গেছে। 2 দিন হলো শুধু পানি খেয়ে বেঁচে আছি। তাই ক্ষুধা সহ্য করতে না পেরে মাকে না জানিয়ে মানুষের কাছে সাহায্য চাইতে এসেছি। কিন্তু জানো ভাইয়া, কেউ কিছু দেয়নি, শুধু বকা দিয়ে তাড়িয়ে দিয়েছে। তুমি দাও না দয়া করে 10টা টাকা, কিছু কিনে নিয়ে মায়ের সাথে খাবো। মিষ্টির কথা শুনে রাসেলের অনেকটাই খারাপ লাগলো। এত ছোট্ট একটা মেয়ে বের হয়েছে ভিক্ষা করতে। কত খাবার মানুষ নষ্ট করে, আর এরা খাবার না পেয়ে মরে। সবাই যদি গরিবদের কষ্টের কথা মনে করতো তাহলে আর মিষ্টির মতো মানুষের কষ্টে থাকতে হতো না। এইসব ভাবতেছিল রাসেল। আচ্ছা মিষ্টি, তুমি আমার সাথে চলো। কোথায় নিয়ে যাবে? আমি কোথাও যাব না, মা বলেছে একা কারোর সাথে না যাইতে। আরে আমি তোমাকে কোথায় নিয়ে যাব? আমি তো তোমাকে খাবার কিনে দেব। কি যেন ভেবে মিষ্টি রাসেলের সাথে যায়, আর রাসেল সোজা মিষ্টিকে নিয়ে একটা বড় রেস্টুরেন্টে ঢোকে। আর এই রেস্টুরেন্টটা রাসেলের। আপনারা মনে হয় ভাবতেছেন রাসেল টাকা পাবে কোথায়? আর এত নাম করা রেস্টুরেন্ট, তা আবার রাসেলের? এত কিছু বলতে পারবো না, গল্পের সাথে থাকেন জানতে পারবেন। রাসেল কি? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আর এতদিন পরে আসলেন যে? ম্যানেজার রাসেলকে গেট দিয়ে ঢুকতে দেখেই উপরের কথাগুলো বলে। আর এখানের কেউ রাসেলকে চেনে না দেখে তাকিয়েছিল। রাসেল ম্যানেজারকে চোখের ইশারায় থামতে বলল, আর সে বুঝেও গেল। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর সময় পায় না তাই আসতে পারেনি। তারপর রাসেলের কথা মতো ওয়েটার খাবার এনে রাখে তাদের সামনে, আর মিষ্টি পেট ভরে খায়। ভাইয়া, কিছু খাবার আমি মায়ের জন্য নিয়ে যাই, এত খাবার তো খেয়ে শেষ হবে না। তুমি সব খাবার খেয়ে শেষ করো আর তোমার মায়ের জন্য নিয়ে যাবে, আমি বলে দিচ্ছি। তারপর রাসেল ম্যানেজারকে সব কিছু বলে। মিষ্টির থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়ে মেইন রাস্তা দিয়ে হাঁটতেছে। সেই সকালে বাসা থেকে বের হয়েছে, আর এখন বিকেল হয়ে এলো। হাঁটার কারণে রাসেলের কপাল বেয়ে বিন্দু বিন্দু করে ঘামের কণা বেয়ে পড়তেছে। কি ব্যাপার জান্নাতের আম্মু? রাসেলকে দেখতে পারছি না, অনেক সময় হলো। আমি তো জানি না রাসেল কোথায়, সেই সকালে বের হয়ে গেছে আর এখন বিকাল হয়ে এলো। তুমি বরং তোমার মেয়েকে জিজ্ঞেস করো। শাশুড়ি মা জান্নাতকে দেখিয়ে বলল, কেননা জান্নাত তখন সোফায় বসে বসে ল্যাপটপে কি যেন করতেছিল। জান্নাত, রাসেল কোথায় গেছে? ওকে তো দেখতে পারতেছি না। আমি তো জানি না বাবা, সে কোথায়, আমাকে তো সে বলে যায়নি। আর আমি মরছি আমার জ্বালা, এমনিতে ল্যাপটপে কি যেন হয়েছে বুঝতে পারছি না, আমার গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। বাবা, আমাকে নিয়ে কি কথা হচ্ছে? আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না। রাসেল দরজায় দাঁড়িয়ে জান্নাতের কথা শুনেছে, বাকি কিছুই শুনতে পায়নি, তার জন্যই জিজ্ঞেস করে।
আরে বাবা, তুমি সারাদিন বাসায় ছিলে না? কোথায় ছিলে? আমি অফিস থেকে এসে জান্নাত। এদিকে জাহাঙ্গীর সাহেবের কথা শুনে জান্নাত তো ভয় পায়, কেননা সকালের কথা যদি বলে দেয় রাসেল। বাবা, তার জন্য আপনি এত চিন্তা করতেছেন? আমি একা বাসায় ভালো লাগলো না, তাই বাইরে গিয়েছিলাম একটু মনটাকে ফ্রেশ করতে। যাক বাবা, বেঁচে গেল। ছোট লোকটা বাবাকে কিছুই বলে দেয়নি। তারপর সবার সাথে কথা বলে রাসেল রুমে চলে আসে, সাথে জান্নাতও চলে আসে। আর রুমে আসতেই জান্নাত তার ল্যাপটপটা রেখে ওয়াশরুমে চলে যায়। জান্নাত তো তখন বলেছিল তার ল্যাপটপটা নষ্ট হয়েছে আর তার নাকি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এখন তো জান্নাত ওয়াশরুমে, তাই তাড়াতাড়ি ল্যাপটপটা ঠিক করে দেই। আপনারা কিন্তু বলে দিয়েন না জান্নাতকে, তাইলে কিন্তু আমার খবর আছে তার ল্যাপটপ ধরার কারণে। রাসেল তাড়াতাড়ি ল্যাপটপটা ঠিক করে যেভাবে ছিল সেইভাবে রেখে নিচে নেমে আসে। আর জান্নাত ওয়াশরুম থেকে বেরিয়ে ল্যাপটপ হাতে নিতেই অবাক হয়ে যায়। কি ব্যাপার, আমার ল্যাপটপটা নষ্ট ছিল কিন্তু ঠিক হলো কেমনে? ভূত তো আর এটা ঠিক করে দেয়নি, নাকি রাসেল ঠিক করেছে? আরে না, এটা আমি কি ভাবছি? ওর মতো ছোট লোক ল্যাপটপ তো কখনো হাত দিয়ে ধরেইনি, ঠিক তো করা থাকলো দূরের কথা। এইসব ভাবতে থাকে জান্নাত আর মনে মনে বলে। এইদিকে অনেকটা সময় পার হয়ে যাবার পরে নিচে থেকে ডাকতে আসে জান্নাতকে। আফামনি, খালা আপনার এ হুনি নিচে যাইতে কইলো রাতের খাওন খাইবার লাগি। আচ্ছা, তুই এখন যে বল, আমি এক্ষুনি আসতেছি। আর ওই ছোট লোকটা কোথায়? আফামনি, এইটা আপনি কি তখন? হ্যাঁ, কিন্তু আপনার স্বামী, তাই তাকে সম্মান দিন। তুই চুপ থাক আর যা এখান থেকে, তোর থেকে জ্ঞান নিতে হবে না আমার। অনেকটা রেগেই বলে জান্নাত। তাই রহিমা দৌড়ে চলে যায়, কারণ তার রাগ কেমন সেটা ভালো করেই জানে। কিরে রহিমা, এমন দৌড়ে আসলি কেন? তোরে কি পাগলা ষাঁড়ে তাড়া করছে নাকি? সবাই হাসতে হাসতে। খালামুনি আর বললেন না, পাগলা সারে তারা করছে, তবে পাগলা সারটা হলো জান্নাত আপামনি। জান্নাত তোকে আবার কি করলো যে এমনভাবে আমার আদরের মেয়েকে ষাঁড়ের সাথে তুলনা করলি? তারপর সবাই অনেক মজা মাস্তি করে রাতের খাবার শেষ করে যার যার মতো রুমে চলে আসে। তুই আমার ল্যাপটপে হাত দিয়েছিলি নাকি? রাসেল মাত্র এসে সোফাতে বিছানা ঠিক করতেছিল, আর ঠিক এমন সময় জান্নাত প্রশ্নটা করে। আমি তো ল্যাপটপ কি সেটাই জানি না, তাহলে ল্যাপটপ ধরার কথা বলতেছেন কেন? একটা চর বসিয়ে দেয় রাসেলের গালে। তো সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার? আমি যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিতে বলেছি, শুধু সেটার উত্তর দিবি। জান্নাত অনেকটা রেগেই বলল উপরের কথাগুলো। এমনটা ঠিক নয়, আমি তো ল্যাপটপ চিনি না, সেইটা বললাম। রাসেল অনেকটা নিচু সুরে বলল, কারণ জান্নাতের কথার থেকে হাত বেশি চলে সেই ভয়ে। তোর সাথে কথা বলে না কোনো লাভ নেই, যা গিয়ে ঘুমা। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। তারপর দুজনেই যার যার মতো ঘুমিয়ে যায়। সকালে পাখিদের কিচিরমিচির আওয়াজে জান্নাতের আগেই ঘুম ভেঙে যায় রাসেলের। ঘুম ঘুম চোখে খাটের দিকে তাকাতেই রাসেলের চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। আর এমন হবে নাই বা কেন? কারণ ঘুমের মাঝে জান্নাতের চুলগুলো মুখের উপরে এসে উঠতেছিল ফ্যানের বাতাসে। অসম্ভব সুন্দর লাগছিল জান্নাতকে। এই অবস্থায় যদি কোনো কবি দেখত, তাহলে শত শত কবিতা এক নিমিষেই লিখে ফেলত। ইস, এখন যদি জান্নাতের চুলগুলো সরিয়ে দিয়ে ওর কপালে একটা ভালোবাসার পরশ দিতে পারতাম, যেই বাবা সেই কাজ। আগে পাশে কোনো চিন্তা না করে জান্নাতের চুলগুলো সরিয়ে দিতেছি। অমনি জান্নাত কেঁপে উঠল। হায় হায়, আমার তো ভয়ে কলিজা শুকিয়ে গেছে। না, জান্নাত আবার আগের মতোই হয়ে রইল। আমি আর দেরি না করে ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। 1 কেজি সাহস বকে নে। কিন্তু এ কি, আমি উঠতে পারছি না কেন? পরে ভাবনার জগৎ থেকে বের হয়ে বুঝতে পারলাম জান্নাত ঘুমের ঘরে আমাকে কোলবালিশ ভেবে জড়িয়ে ধরেছে। ইসরে মামা, ভালোবাসার মানুষ যদি এমনভাবে জড়িয়ে ধরে রাখে কতটা ভালো লাগা কাজ করে সেই অনুভূতিটা বুঝতেই পারতাম না যদি এই অবস্থায় না পড়তাম। কিন্তু কথায় আছে না, যদি সহজেই সুখ আসে সেই সুখ বেশি সময় স্থায়ী হয় না। আমার ক্ষেত্রে বিপরীত হলো না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমার কপালে শনি নেমে এসেছে। 3টা চর বসিয়ে দেয় জান্নাত রাসেলের গালে। কুকুরের বাচ্চা, তোর এত বড় সাহস কি করে হয়? ঘুমিয়ে থাকা অবলা মেয়ের উপরে সুযোগ নিস তুই?
আগে ভাবতাম তুই খারাপ, এখন তো মনে হচ্ছে তুই শুধু খারাপ না, তোর চরিত্রই ঠিক নেই। একদমই কথাগুলো বলে জান্নাত। রাগে মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হবে এমন অবস্থা। আমি এমন করতে চাইনি। আমি আপনার চুল ঠিক করে দিতে নিয়েছিলাম, আর আপনি আমায় নিজে থেকে জড়িয়ে ধরে রেখেছিলেন। আমার দোষ নেই, গালে হাত দিয়ে বললাম, কারণ এই মেয়ের বিশ্বাস নেই। আর একটা চর বসিয়ে দেয়। দেখছেন, আগেই বলেছে এই মেয়ের কথা থেকে হাত বেশি চলে। তোর সাহস থেকে বাঁচি না আমি। এত চর খেয়েও আমার মুখে মুখে কথা বলোস, আবার আমার নামে মিথ্যা বলোস। আমি সত্যি বলছি, আর আমি এমন করলে কোনো সমস্যা হবার তো কথা না। আমি তো আপনার বিয়ে করা স্বামী। অনেক কষ্টে বলল রাসেল, কারণ পরপর 3টা চর খাওয়ার জন্য ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। এইদিকে জান্নাতের কোনো দৃষ্টি নেই। তোকে কয়বার বলবো আমি তোকে স্বামী হিসেবে মানি না, মানি না, আর কোনোদিন মানতেও পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। তোকে ডিভোর্স দিয়ে আমি তাকে বিয়ে করবো। অনেকটা রাগ নিয়ে বলল। কথাটা শুনে রাসেল কি করবে বুঝতে পারতেছে না। যাকে নিয়ে সে 1000 বছর বেঁচে থাকার স্বপ্ন বনে, আর সেই মানুষটাই অন্যের জন্য স্বপ্ন খোঁজে। আপনি এমন কেন করলেন আমার সাথে? অন্যকে ভালোবাসেন সেটা আগে বললে আমাদের কারো জীবনটাই নষ্ট হতো না। আর হ্যাঁ, এটা জেনে রাখেন, আমি মরার আগ মুহূর্তেও আপনার হয়ে মরব। যা আমার সামনে থেকে, তোর কথা আমার শুনতে ইচ্ছে হচ্ছে না, নাহলে আরো একটা খাবি। আমি পড়ালেখা জানি না, ধন সম্পত্তিও নেই। এক কথায় আজ আমি গরিব বলে এতটা কষ্টের অবহেলা করতেছেন। ম্যাডাম শুনে রাখেন, এই ছোট লোকটাকেই এই ছোট লোকটাকেই পাওয়ার জন্য একদিন কান্না করবেন। সেদিন হয়তো 1000 চাইলেও পাবেন না। একটু কান্না চোখেই বলল কথাগুলো। এই জান্নাত চৌধুরী কান্না করবে, তাও আবার তোর জন্য? হাউ ফানি! তুই বের হ আমার সামনে থেকে। তারপর কেউ কোনো কথা না বলে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। আমু, আমি কলেজে যাব, আমি কিছু টাকা দাও। এই নে 20,000 টাকা, আর সাথে রাসেলকে নিয়ে যা, একটু শহরটা ঘুরে দেখতে পারবি নে। দেখছেন নি কারবারটা? আজ বুঝতে পারলাম বড় লোকেদের বড় বড় ব্যাপার। কলেজে যাওয়ার জন্য এত টাকা, আর আমরা মধ্যবিত্তরা সামান্য কয়েক টাকার জন্য কত বাহানা করি, তারপরেও পায় না। সিরিয়াসলি নিয়েন না কিন্তু। আমি সাথে নিয়ে যাব এইরকম একটা গ্রামের খ্যাতকে? আবু তুমি পাগল হয়ে গেছো? জান্নাত, তোমার সাহস দিন দিন বেড়ে চলেছে। তুমি কি ভুলে গেছো রাসেল তোমার স্বামী? ওকে সাথে না নিলে কলেজ যাওয়া বন্ধ। আব্বু আম্মু, ওর সাথে এমন করিয়েন না, ছোট মানুষ বুঝতে পারে না। ও যেমন থাকতে চায় থাকতে দিন। না বাবা, এটা হয় না। তোমাকে যাতা বলে অপমান করবে তা তো মানতে পারি না আমি। তুমি ওর সাথে যাও, এটাই শেষ কথা। আর কোনো কথা না বলে জান্নাত রাসেলকে নিয়ে বাড়ির বাইরে আসলো গাড়ির কাছে। এই যে ছোট লোকের বাচ্চা, উঠে গাড়ি চালা, আমি রাস্তা বলে দেবো। বাড়তি কোনো কথা বলবি না আমার সাথে। রাসেল কোনো কথা না বলে গাড়ির চাবি নিয়ে গাড়ি চালাতে শুরু করলো। আর ভাবতে থাকে, এখন জান্নাত যদি তার সাথে সামনে বসতো কতটা ভালো হতো। আবার নিমিষেই মনটা ছোট হয়ে যায় এটা ভেবে, জান্নাত কলেজে গিয়েও যদি এমনভাবে সবার সামনে অপমান করে। অনেক সময় পরে তারা কলেজের সামনে চলে আসে, আর ঠিক তখনই জান্নাতের বান্ধবীরা শিখা, তৃষা, ইসরাত গাড়ির কাছে চলে আসে। কেননা জান্নাত আজকে অনেকদিন পরে কলেজে আসলো। হ্যাঁ জান্নাত, কেমন আছিস? আর সাথের হিরোটা কে? জান্নাত গাড়ি থেকে নামছে দেখে আমি নামতে নিচ্ছি, তখনই কথাটা বলল। আমি খুব ভালো আছি, তোরা কেমন আছিস? আর বলিস না রে দোস্ত, বাবা আমার জন্য গ্রাম থেকে গাড়ির ড্রাইভার এনেছে। এটা আমার ড্রাইভার। আপনারা তো আবার সব খুঁজে বের করেন যে কোনটা বলেনি। হ্যাঁ, ওদের সাথে পরিচিত হওয়ার কথাটা বলেনি, কারণ পরিচয় করিয়ে দিলে জান্নাতের সম্মান নষ্ট হবে, আর আমি তো সেটা কোনোদিন চাইবো না। তার জন্যই শেষে সবার সামনে অপমান করেই ছাড়লাম, তাও আবার নিজের স্বামীকে গাড়ির ড্রাইভার বলে। কি বলিস? এমন একটা স্মার্ট আর হ্যান্ডসাম ছেলে তোর ড্রাইভার, কথাটা মেনে নিতে পারলাম না। তোরা না মানলে তো আর ওই ড্রাইভার থেকে তোদের দুলাভাই হয়ে যাবে না? তোর কথা ঠিক আছে, কিন্তু তার একটা কথা কি জানোস, কাকের বাসা থেকে কিন্তু কোকিলই হয়। আচ্ছা চল, ক্লাসের সময় হয়ে গেছে। আচ্ছা চল। আর এই ড্রাইভার, তুই গাড়ির কাছেই থাক, আমি একটু পরে আসতেছি।
অনেকটা রাগে কথাটা বলেই বান্ধবীদের নিয়ে হনহন করে চলে গেল। আমি আশেপাশে 4-5টা ভালো করে দেখতেছিলাম, ঠিক তখনই কেউ পেছন থেকে ডাক দিল। আমি তো একটু অবাকই হলাম, কেননা সে আমার দিকে না তাকিয়েই, এই যে ভাই, আমাকে একটু তাড়াতাড়ি আমার অফিসে পৌঁছে দিতে পারবেন আপনার গাড়ি দিয়ে? তাহলে আমার খুব বড় উপকার হবে। একদমই কথাগুলো বলল সে। আসলে আমি গাড়ির কাছ থেকে 4 পাশে দেখছিলাম, আর গাড়ির কাছে দেখে আমাকে ড্রাইভার ভেবেছে, আর খারাপ তো ভাবেনি সে, কারণ ঘরের বই তো এমন বলতেছে। আমি তখন তার দিকে ফিরে পড়লাম। আচ্ছা, আপনি আমাকে কেন বলতেছেন আপনাকে অফিসে পৌঁছে দেওয়ার জন্য? আমি যেতে পারবো না, কারণ আমার ম্যাডামকে নিয়ে কলেজে এসেছি। তার অনুমতি ছাড়া কোথাও যাওয়া তো দূরে থাক, নামটাই মুখে আনা নিষিদ্ধ। লোকটা তখনই আমার দিকে তাকায়, আর যা বলে তা শুনে আমি তো অবাক, কেননা যেখানে কেউ আমার কথা জানেই না সেখানে এই লোক কেমনে জানে আমি কে। তাহলে চলেন শুনে আসি অপরিচিত লোকটার বলা কথা। আরে স্যার, আপনি এইখানে কেন? আর আমি খুব দুঃখিত, কেননা আপনাকে গাড়ির সাথে দেখে ড্রাইভার ভেবেছি, আর আমার একটু জরুরি দরকার ছিল, তাই খেয়াল করিনি। সরি স্যার। একদম এই কথাগুলো বললো মেয়েটি। আর হ্যাঁ, কি কি লোকটি বলছি, তার একটা নাম আছে, তার নাম হলো মানিক। আচ্ছা, আমাকে আপনি স্যার কেন বলতেছেন, আর আমাকে চিনলেন কি করে? আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। আমি আপনার আরকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির আছে না, সেটার ম্যানেজার। আর চিনবেন কেমনে? আমি তো আপনাকে ছবিতে দেখেছি, বাস্তবে আজকে ফার্স্ট দেখলাম। আচ্ছা ঠিক আছে, আর আপনি যে আমাকে চিনেন সেইটা কাউকে বলবেন না, আর আমার পরিচয় যেন কেউ না জানে। হঠাৎ পেছন থেকে বলে উঠলো, এই আপনি কি পাগল হয়ে গেছেন? এর মতো একটা খ্যাত মার্কা ড্রাইভারকে স্যার বলতেছেন? আমি তো একটু ভয় পেয়ে গেলাম, কেননা যদি জান্নাত জেনে যায় তাহলে। ম্যাডাম, আপনি ভুল শুনেছেন। আমি এর মতো খ্যাতকে স্যার কেন বলতে যাব? আমি তো বলেছিলাম এর মালিককে যেন স্যার বলে। আমার দিকে সরি বলার ইঙ্গিতে তাকায়। যাক বাবা, বেঁচে গেল। মানিক সাহেবের বুদ্ধি আছে বলতে হবে, কিরকম প্যাঁচ কাটিয়ে আমাকে বাঁচিয়ে নিল। তাহলে ঠিক আছে, আমি মনে হয় একটু ভুল শুনতে পেয়েছি। তারপর ম্যানেজারকে চোখ ইশারায় ধন্যবাদ জানিয়ে গাড়ি চালাতে লাগলাম, কিন্তু গন্তব্য অজানা। চলেন রাগী বইয়ের থেকেই জেনে নেই। আচ্ছা ম্যাডাম, কোথায় যাবেন এখন? একটু যদি বলে দিতেন দয়া করে। এই রেস্টুরেন্টে যা, সোজা, আর কোনো কথা বলবি না। ম্যাডাম, আর কি কথা বলবো? ওই রেস্টুরেন্টের নাম শুনেই তো আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। তোরা তো ভয় পাইতে হবে না, আমি আছি বুঝলি। তোর মতো খ্যাত তো আর ওইখানে ঢুকতে পারবে না। আমার জন্য তাও আজকে দেখতে পারবি কত বড় রেস্টুরেন্ট। তারপর আর কোনো কথা না বলে সোজা জান্নাতের বলা রেস্টুরেন্টে চলে আসলাম, কিন্তু কপালে কি আছে আল্লাহ ভালো জানে। আপনারা সাথে থাকেন প্লিজ, আবার আমাকে আমার জল্লাদ বইয়ের কাছে একা রেখে চলে যায় না। এই এসে গেছি, তুই গাড়ির সাইড করে আমার পিছনে নয়। সবাই অনেক সম্মান করতেছে দেখে জান্নাত অনেক খুশি, আর এদিকে হাত ইশারায় আমি সবাইকে বুঝিয়ে দিলাম আমাকে যেন জান্নাত চিনতে না পারে, কারণ এখানে সবাই আমাকে চেনে। সেদিন মিশির সাথে আসলে চিনে গেছে। দেখেছেন, কথায় আছে না, সমজদার লোকে গলিয়ে ইশারাই কাফি হয়। সেইটাই হলো, সবাই আমার ইশারা বুঝতে পেরেছে। দেখেছিস ছোট লোক, এখানেও সবাই আমাকে কত সম্মান করে। তুই কি করে বুঝবি এইসব? জীবনে তো আর এমন রেস্টুরেন্টে ঢুকতে পারোস নাই। আমি আর কোনো কথা না বলে চুপ করে জান্নাতকে ফলো করতেছি, এছাড়া তো আর কোনো উপায় নেই আমার কাছে। ম্যাম, কি খাবেন? এইখানে সব আইটেমের নাম আছে, আপনি যা খাবেন পছন্দ করে দিন। আমার জন্য একটা পিৎজা আর চিকেন কাবাব, আর ওর জন্য একটা রং চা নিয়ে আসবেন। ভালো কিছু আবার ওর পেটে হজম হবে না তো। আমাকে দেখিয়ে পড়লো। আমি বাদে এখানে সবাই অবাক জান্নাতের এমন কথা শুনে। আমার অবাক না হওয়ার কারণ তো আপনাদের অজানা নয়। রেস্টুরেন্টে সবাই ভাবতেছে যার টাকাতে হাজার হাজার পরিবারের লোক ফ্রি খাবার খায়, আর তার নাকি এইসব খাবার পেটে হজম হবে না, তার জন্য 5 টাকা দামের রং চা। সবাই এটা মানতে পারতেছে না। আচ্ছা ম্যাম, দয়া করে আমাদের একটু সময় দিন, আমরা সব এনে পরিবেশন করে দিচ্ছি। বলেই সে চলে গেল। এদিকে আমার তো আর এমন অপমান সহ্য হচ্ছে না, কিছু বলতেও পারছি না। ভালোবাসার মানুষ বলে কথা। ম্যাডাম, আমার না এইখানে কিছু খাইতে মন চাইতেছে না, আমার পেটে হজম হবে না। তার চেয়ে বরং আপনি খাবার খান, আমি বাইরে আপনার জন্য অপেক্ষা করি। অনেক কষ্টের সাথে কথাটা বলে রিপ্লাই না নিয়েই বাইরে চলে আসলাম, কারণ আমার আর ওইখানে সবার সামনে
অপমান হতে ভালো লাগছিল না, থাকলে হয়তো আরো বেশি অপমানিত হতে হতো। আজকে রাসেলের সাথে একটু বেশি করে ফেললাম। হাজার হোক, সে তো আমার স্বামী, এখানে অপমান না করলেও পারতাম। না, আমি এসব কি ভাবতেছি? আমি ওকে কখনো স্বামী হিসেবে মানতে পারবো না। যেই ভাবা সেই কাজ, ফোন দিয়ে ফেললাম, রিং হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি, তোরা সবাই কেমন আছিস? আমরা সবাই অনেক ভালো আছি। নে আম্মুর সাথে কথা বল। আচ্ছা বাদ দে, আম্মুর সাথে অনেকদিন হলো কথা বলি না। বাবা কেমন আছিস? আমাদের তো ভুলেই গেছিস, শ্বশুর শাশুড়ি আর সুন্দরী বউ পেয়ে। আম্মু, তুমি যদি এইভাবে বলো তাহলে কেমনে হবে? আমি কি তোমাদের বলে থাকতে পারি? আর এতে বড় বড় কারবার আমাকে অনেক সুখী রেখেছে। আর তোমার বৌমা তো অনেক ভালো, আমাকে তার থেকে এক মুহূর্তের জন্য দূরে দিতে চায় না, সবসময় আগলে রাখে। আম্মু, তুমি সবাই কেমন আছো? তুই এমন করে কথা বলিস কেন? কিছু কি হয়েছে তোর? দেখেছেন, একেই বলে মায়ের মন। মায়েরা এমনই হয়, কোনো কিছু না বললেও ঠিকই বুঝতে পারে যে তার সন্তান ভালো নেই। আমার কিছুই হয়নি, আমি অনেক ভালো আছি। আচ্ছা আম্মু, তোমরা সবাই ভালো থাকো, আমি পরে কথা বলি। কি করবো বলেন, আমার যে কান্না থামতেই চাইছিল না। মায়ের সাথে তো আর মিথ্যা কথা বলা যায় না, তাই অমন বললাম। আমি চোখে জল মুছি অমনি। এই চল লোক, চল বাসায় চলে যাবো, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা ম্যাম চলেন। তারপর জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। এইভাবে চলে গেল অনেকগুলা দিন। দেখতে দেখতে জান্নাতের পরীক্ষাও চলে আসে। একদিন বিকালে, হ্যালো শিখা, আমি যে এই জিনিসটা বুঝতে পারতেছি না, তাহলে করবো কিভাবে? ওপাশ থেকে কি বললো আমি তো আর শুনতে পাইনি, তাই আপনাদেরও বলতে পারলাম না। আচ্ছা দোস্ত, এখন কি হবে? আমি বুঝতে পারবো কেমনে? স্যারের কাছেও তো এখন যাওয়া সম্ভব না। মন খারাপ করে ফোনটা রেখে দিয়ে নিচে চলে গেল। যাই, বউ আমার সমস্যায় পড়েছে, একটু ঠিক করে দিয়ে আসি। হাজার হলেও 10টা না 5টা না, একটা মাত্র আদরের অহংকারী রাখি বউ আমার। তারপরে অনেক সহজেই কাজটা করে দিলাম, কারণ এইসব অনেক আগেই শেষ করেছি, তাই তো সমস্যা হলো না করতে। যাই, তাড়াতাড়ি কেটে পড়ে যদি দেখে তাইলে আমার 12টা বাজাতে তার একটুও সময় লাগবে না। তারপর ওয়াশরুমে চলে গেলাম। আম্মু, আমাকে একটা তোমার স্পেশাল কফি বানিয়ে দাও তো। কে রে জান্নাত, তোর মন খারাপ কেন? রাসেল কিছু বলেছে নাকি? কিন্তু জান্নাত কিছুই বলল না, তাই সেও আর কথা না বাড়িয়ে কফি আনতে চলে গেল। এই যে তোর কফি নে। তোর কি হয়েছে বলতো, এমন মন মরা হয়ে আছিস কেন? আসলে আম্মু হয়েছে কি। তারপর সবকিছু খুলে বলল। আপনারা জানেন, সবটাই জানেন, তাই আর নতুন করে বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম না। ও এই ব্যাপার, কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুই রুমে গিয়ে চেষ্টা কর, দেখ করতে পারবি। তারপর জান্নাত রুমে চলে আসে আর এসে তার খাতাটা হাতে নেয়। তার খাতাটা হাতে নিয়ে অবাক হয়ে যায়। এমনটাই অবাক হয় যার জন্য জোরে চিৎকার করেছে। জান্নাতের চিৎকার শুনে আমি দৌড়ে ওয়াশরুম থেকে বের হই, আর বাড়ির সবাই রুমে এসে হাজির হয়। জান্নাত কি হয়েছে তোর, এমনভাবে চিৎকার করতেছিস কেন? দৌড়ে আসার কারণে হাঁপাতে হাঁপাতে বলল, আম্মু, আমি রুমে এসে দেখি আমার খাতায় কে যেন আমি যেটা করতে পারছিলাম না সেটা অনেক সুন্দরভাবে করে দিছে, যেমনটা কোনো সাধারণ কেউ করতে পারবে না। এই বিষয়ে এত জোরে চিল্লানি দিচ্ছিস কেন? আর তোর তো এটার কারণে ভালো হয়েছে, না পারা কাজটা হয়ে গেছে। তুমি এইভাবে কেন বলতেছো? একটু ভেবে দেখো, আমার ল্যাপটপটাও এমন করেই ঠিক করে দিল, আবার এইটাও করে দিল। এটা কি সামান্য ব্যাপার বলো, নাকি জিনভূত করেছে? আমি তো অনেক টেনশন করতেছি, যদি আপনারা বলে দেন তাহলে তো আমাকে আর আস্ত রাখবে না, আমিও ধরা পড়ে যাব। এটা তো ভেবে দেখিনি, তোর রুমে তো রাসেল ছাড়া কেউ ছিল না, তাহলে সেই কি করে দিছে নাকি? আমার তো কলেজা সুখে যাওয়ার মতো উপক্রম। এটা হবে না, কারণ ওর মতো খ্যাত কি করে পারবে, যে কিনা কোনোদিন পড়ালেখার জন্য স্কুলে দরজাও যায়নি। এইভাবে অনেক কথা বলার পর মন খারাপ করে সবাই রুম থেকে চলে গেল। আমি জান্নাত বাদে, যাক বাবা, এবারের মতো বেঁচে গেলাম। আচ্ছা ম্যাম, এমন করে কি চিল্লানোর কোনো দরকার ছিল বলেন? সবাই কি মনে করলো? তুই চুপ থাক। আর আজকে আমি অনেক খুশি, কেননা আমার না পারা কাজটা কমপ্লিট হয়ে করে দিয়েছে, তাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ম্যাম, আপনি কি কাউকে ভালোবাসেন? একটু সত্যটা বলবেন। কেন এই কথা কেন জিজ্ঞেস করছিস তুই? তো সাহস কম না আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলস?
না, মানে আপনি আমাকে মানতে পারতেছেন না। আমি আপনার বিয়ে করা স্বামী হওয়া সত্ত্বেও আমার অধিকার দিচ্ছেন না। এটা 3টা কারণ থাকে। আমার টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই বলে, আমি দেখতে একটু সুন্দর হলেও খ্যাত মানে গরিব ঘরে জন্ম বলে, আমি শিক্ষিত না বলে আপনি অন্য কাউকে ভালোবাসেন। আপনি কোন দিকটা আমাকে দূরে রাখার জন্য মনে করেন, একটু বলবেন প্লিজ? শোন, আমি কাউকে ভালোবাসি না। আমারও স্বপ্ন ছিল, যেটা তুই গলা টিপে হত্যা করেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোকে মেনে নিতে পারতেছি না, তার কারণ তুই গরিব খ্যাত। তোর কোনো সামর্থ্য নেই আমাকে অভিজাত্যের মাঝে সুখী রাখার। আচ্ছা, টাকা পয়সা কি মানুষকে সুখ এনে দিতে পারে বলেন? হ্যাঁ, এই পৃথিবীতে বাঁচতে হলে টাকাই আগে প্রয়োজন, শুধু ভালোবাসাতেই জীবন ছড়ানো। কারণ কথায় আছে না, টাকাই শেখ মুজিবুরের ছাপ, টাকাই দুনিয়ার বাপ। এটা সত্যি কথা। তারপর আর কোনো কথা না বলে বাইরে চলে আসলাম, কেননা এর সাথে কথা বলে এর মনে রাগ ছাড়া কিছুই তৈরি হবে না। কারণ জান্নাতের মনে অর্থ আভিজাত্য নেশা ঢুকে গেছে। একে আমার মনের বউ করে পেতে হলে অবশ্যই আমাকে অপেক্ষা করতে হবে আর অনেক খাটতে হবে আমাকে। এভাবে চলে গেল অনেক দিন। এখন জান্নাত আমাকে দেখতেই পারে না, কেন সেটা আজও অজানা। আগে তো ভাবতাম জান্নাতকে একটু কষ্ট করে হলেও নিজের মতো করে গড়ে নিতে পারবো, বাট সেটা আর মনে হয় না হবে। আর আপনারা আমার পক্ষে নাই মনে হচ্ছে। এখন শুধু জান্নাত আমাকে ছোট করার জন্য কারণ খোঁজে। কথায় কথায় অপমান আর আমার গালে থাপ্পড় চলে। চলেন একদিন কলেজে ঘটে যাওয়া কথা শুনে আসি। আমি দেখি জান্নাত একটা ছেলের সাথে খুব ক্লোজ হয়ে বসে আছে। এটা দেখে আমার কলিজায় রক্ত গরম হয়ে মাথায় উঠে গেল। আমি সোজা কোনো দিকে না তাকিয়ে কোনো কথা না বলে ওই ছেলে কলার ধরে লাগাই দিলাম কয়েকটা। আর আমি আমার বয়স সম্মান রক্ষার জন্য যে পুরস্কার পেলাম সেটা আমার চাওয়ার বাইরে ছিল। চলেন পুরস্কারটা আপনাদের সাথে শেয়ার করে নেই। আমি ওই ছেলেটাকে মারা মাত্রই জান্নাত আমার গালে ঠাস ঠাস করে লাগিয়ে দিল আর বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর গায়ে হাত দিস? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো, তোকে আমি মুক্তি দিয়ে দেব। জোরে জোরে বলে আর আমাকে মারতে থাকে। মারের কারণে আমার শরীরটা রক্তবর্ণ রূপ নিয়েছে আর আমি নিচের দিকে তাকিয়ে সব সহ্য করতেছি, শুধুমাত্র ভালোবাসি বলে। আমাকে অনেক কষ্ট ওর বান্ধবী শিখা তিশা জান্নাতকে থামিয়ে আমাকে বাসায় পাঠিয়ে দিল। আমি ব্যথার কারণে হাঁটাতে দূরে থাকুক, কথা পর্যন্ত বলতে পারছি না। আমার ঠোঁট কেটে রক্ত টপ টপ করে পড়তেছে। তাও আস্তে আস্তে বাসায় চলে আসলাম। গেট দিয়ে ভেতরে ঢুকতেই, এই রাসেল বাবা, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? আম্মু আমাকে ধরে বললো আর সাথে সবাই। আমি কথা বলতে পারছি না, তাও কষ্ট করে বললাম, আম্মু আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তার সবাই কিছু না বলে আমাকে রুমে নিয়ে গেল আর ডাক্তারকে ফোন দিয়ে আসতে বলল। হ্যালো জান্নাতের আব্বু, তাড়াতাড়ি তুমি বাসায় চলে আসো, রাসেল অসুস্থ, আর তোমার মেয়েকে আসতে বলো। আব্বু তখন জান্নাতকে ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় আসতে বলল আর সে নিজেও বাসায় চলে আসলো। এই রাসেল, তোমার এই অবস্থায় কি করে হলো? আমার মাথায় হাত বুলেই বলল, বাবা এমন করিও না, আমি ঠিক আছি, সামান্য ছোট চোট পেয়েছি মাত্র। দেখো আমি ঠিক আছি, হাত ওঠাতে গিয়েও পারলাম না। দেখছিস হাতটাও ঠিক মতো নাড়াতে পারছিস না, আর বলস তুই ভালো আছিস। তারপর আর কোনো কথা বললাম না। একটু পরে ডাক্তার এলো, পেছে পেছে জান্নাতও এলো। তেমন কিছু হয়নি, কিন্তু শরীরে অনেক ব্যথার কারণে রাতে জ্বর আসতে পারে, তখন একটু মাথায় পানি দিয়েন। তারপর ডাক্তার ওষুধ দিয়ে সাথে সাথে সব বুঝিয়ে চলে গেল। ডাক্তার চলে যাওয়ার কিছুক্ষণ পরে জান্নাত বাদে সবাই নিচে গেল। জান্নাত কোনো কথা না বলে ওয়াশরুমে চলে যায়। আমাকে দেখে মনে হচ্ছে তার আমার প্রতি অনেক রাগ। আমিও ভাবতে লাগলাম, আমি কি এতটাই অবহেলার পাত্র যার কারণে সে আমাকে মেনে নিতে পারতেছে না? আমি তো চাইনি কখনো এমনটা আমার সাথে ঘটে। কেন আমার সাথেই সবসময় এমন হয়? কেন আল্লাহ, কেন? তারপরে দেখতে পেলাম জান্নাত ওয়াশরুম থেকে বেরিয়ে আমার সামনে এসে, জানিস আজকে একমাত্র তোর কারণে আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেল, আর কতটা অপমান করেছে। অনেক রাগেই বলল। কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও বললাম, ম্যাম, যে মানুষটা আপনার নামে বন্ধু এই আছে এই নাই, তার জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন, আর আমি আপনার বিয়ে করা স্বামী, আমার জন্য কি একটু কষ্ট হয় না? আপনি একদিন ঠিকই বুঝতে পারবেন। দূরের লোভনীয় মানুষদের কাছে পাওয়ার আশায় কাছের মানুষটাই হারাবেন, তারপরে আর
কোনো কথা না বাড়িয়ে, এই তুই এইখানে শুলে আমি কোথায় ঘুমাবো? না, তুই অসুস্থ, আজকে তুই এখানেই ঘুমিয়ে পড়, এই কোলবালিশের এই পাশে আসবি না। আচ্ছা ম্যাম, ঠিক আছে। শুইতে দিলেন, এটাই বড় পাওয়া। তারপর ঘুমিয়ে গেলাম। মধ্যরাতে প্রচণ্ড জ্বর আসার কারণে আমি গ্যাংরাচ্ছি। এই তুই এরকম করছিস কেন? জ্বর তো কাপ পুড়ে যাচ্ছে। এখন আমি কি করবো? যতই অবহেলা করি না কেন, সে তো আমার স্বামী। তাকে মেনে না নিলেও তার অসুস্থ, তার সময় সেবা করা তো আমার দায়িত্ব। কিন্তু আমি করবোটা কি? আমি তো কিছুই জানি না। আম্মুকে ডাকি? না থাক, তারা কষ্ট পাবে। আমি বরং ওর মাথায় পানি দিয়ে জলপটে করি। যেই ভাবা সেই কাজ। তারপর জান্নাত অনেক সময় পানি ঢেলে মাথায় জলপট্টি দিতে থাকে, কিন্তু কখন যে আমার বুকের উপর ঘুমিয়ে গেছে সে নিজেও যায় না। দেখেছেন, আমার বউ এখন কারবারের মতো আমার মনের মতো হয়ে গেছে। আমি কিন্তু দেখতে পারতেছি না, আবার দেখছি বলে ভয় দেখায় না। জান্নাতের সেবার কারণে রাতে আমার জ্বর চলে যায়। যাদের সেবা করার মানুষ নাই তাদের কাছে তাই একটু সুস্থ বোধ করার কারণে ঘুমটা ভাঙার পরে চোখ খুলে আমি তো অবাক হয়ে গেলাম, কেননা স্বয়ং জান্নাত আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। এত সুন্দর লাগতেছে তাকে বলে বোঝাতে পারবো না। ওর কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিলাম। আমার কাছে খুব ভালো লাগতেছে, একটু কষ্ট নেই। খুশির জন্য মনে হচ্ছে এই পৃথিবীর বুক থেকে সারা রাত আসমানে চলে এসেছি। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। কিন্তু কথায় আছে না, অভাগার কপালে কাঠকয়লা পুড়িয়ে এক ফোঁটা সুখ আসলেও সেই সুখ বেশিক্ষণ থাকে না। আমার ক্ষেত্রেও সেটাই হলো। কারণটা হলো, সকালে সেই আনন্দটা এক নিমিষে বিলীন হয়ে গেল। জান্নাত ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পায় যে আমি তার কপালে চুমু এঁকে দিয়েছি, আর সেও আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। সেইটা দেখে তো তার মাথা আরো গরম হয়ে যায়, কারণ জান্নাত মনে করেছে আমি তাকে ইচ্ছাকৃতভাবে জড়িয়ে ধরে নিয়েছি। সেই জন্য বলতে শুরু করলো, ভেবেছিলাম তুই অসুস্থ আর তোর সেবা করাটা আমার নৈতিক দায়িত্ব, কিন্তু আমি তো কখনো ভেবে দেখিনি যে কয়লা ধুতো করলেও কয়লার ময়লা যায় না। তোর চরিত্রের কোনো ঠিক নাই। আমার ঘুমিয়ে থাকার সুযোগটা তুই কাজে লাগিয়ে নিলি। কথাগুলো বলেই ঠাস ঠাস করে দুটা থাপ্পড় লাগিয়ে দেয় আমার গালে। তোর আসলেই কোনো যোগ্যতা নেই আমার স্বামী হওয়ার, সেই তুই আজকে প্রমাণ করে দিলি। কোনো চরিত্রহীন লম্পট আমার স্বামী হতে পারে না। সরে যা আমার চোখের সামনে থেকে। অনেক রাগেই কথাগুলো বলল, তাই আর সেখানে না থেকে নিচে চলে আসলাম। কি দোষ ছিল আমার? নিজের বিয়ে করা বউকে কিস করেছি, এটা কি আমার অপরাধ? সে নিজে আমার বুকে ঘুমিয়েছিল আর বলতেছে আমি নাকি জান্নাতের সর্বনাশ করেছি। শুভ সকাল বাবা। এত সকালে উঠতে গেছে কেন? তোমার শরীরটা অনেক দুর্বল, তাই রেস্ট নেওয়া প্রয়োজন। শুভ সকাল। না বাবা, আমি এখন পুরোপুরি সুস্থ। তোমার মিষ্টি আদরের মেয়ে সেবার কারণে অসুস্থ থাকতেই পারলাম না। রাসেল, শোনো একটা কথা বলি। তুই যতই আমাদের কাছে মিথ্যা বলে সান্ত্বনা দিস না কেন, তোর চোখের পানিগুলো ঠিকই সত্য কথা বলে দেয়। আমরা জানি জান্নাতের সাথে তোর জীবনটা নরতুল্য বানিয়ে ফেলেছে। আমাদের তুই মাফ করে দিস। তোর জীবনটা নষ্ট করে ফেলেছে। আমরা যদি এমনটা না পারতাম তাহলে তোর এত কষ্ট করতে হতো না। আদরের মেয়ে তো, তাই কিছু বলতে পারি না। আর কালকে যে তুই অ্যাক্সিডেন্টের নাটক করছিলি সেটা আমরা জেনে গেছি। জান্নাত তোর এই অবস্থা করেছে মেরে। বাবার কথা শুনে আমি তো আসমান থেকে পড়লাম। এই কথা সে জানতে পারলো কেমনে? বাবা, তোমাদের কোনো দোষ নেই। আসলে সবকিছু হচ্ছে আমার কপাল। শুধু শুধু তোমরা নিজের কথা বলে কষ্ট পাচ্ছ। একদিন দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তারপর কোনো কিছু না বলে সোজা নাস্তা করে আমি বাইরে আসি। মনে মনে ভাবলাম আজকে একটু কোথাও ঘুরে আসি, মানে অফিস থেকে। যেই ভাবা সেই কাজ। একটা রেশনে সোজা অফিসের সামনে এসে নামলাম। এই যে মিস্টার, আপনি এমন হন হন করে ভিতরে কোথায় যান? এখানে এমন খ্যাত মার্কা কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমার সামনে লাঠি ধরে বলল, দেখুন, আমি একটু এই অফিসের ম্যানেজারের সাথে দেখা করতে চাই। আপনি আমাকে ভিতরে ঢুকতে না দিলে তাকে একটু ডেকে দিন প্লিজ। আমি দারোয়ানকে একটু অনুরোধ করে বললাম। আচ্ছা, আমি দেখতাছি, আপনি এইখানে থাকেন। দারোয়ান কিছু সময় পরে মানিক সাহেবকে নিয়ে আসলো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আরে হঠাৎ কেমন করে আসলেন? এখানে থাকা সবাই তো অবাক, কেননা আমার মতো একটা খ্যাত ছেলেকে ম্যানেজার স্যার বলতেছে। তারপর সবকিছু খুলে বললাম। পরে ম্যানেজারের সাথে পুরো অফিস দেখে কিছু কাজ করে চলে আসলাম। খুব ক্ষুধা পেয়েছে, তাই রেস্টুরেন্টে ঢুকলাম।
আমি আমার মতো পছন্দের খাবার অর্ডার করে খেতে লাগলাম। অনেক তো আমার ভগভগ শুনলেন, এবার একটু জান্নাতের কথা শুনে আসি, চলেন। আচ্ছা জান্নাত, রাসেল ভাই কোন দিক দিয়ে কম বলতো, যার জন্য তুই ভাইয়াকে মানতে পারছিস না আর সবার সামনে অপমান করিস? আসলে সেই দিন সবাই জেনে গেছে আমি জান্নাতের স্বামী। তোরা যদি ওর কথা বলস তো আমার সাথে আর কথা বলবি না। তোর এত পছন্দ হয় তুই বিয়ে করে নে না, আমি বেঁচে যাই। শোন, আমাদের এত বড় ভাগ্য নেই যে রাসেল ভাইয়ের মতো এত সুন্দর মনের মানুষকে জীবনসাথী করে পাবো। তুই হীরের মূল্য বুঝতে পারিস না, একদিন ঠিকই কান্না করবি এই রাসেল রাসেল বলে, যেদিন তোর কোনো কান্নাই কাজে আসবে না। তোদের থেকে আমার জ্ঞান নেওয়া লাগবে না, ক্ষুধা লাগছে, যেতে চাইলে চল রেস্টুরেন্টে। তারপর সবাই কোনো কিছু না বলে রেস্টুরেন্টে চলে আসে, কারণ সবাই জানে একে বোঝাতে হলে এক জনম চলে যাবে, তা বুঝবে না। ওয়েটার, আমাদের জন্য এই খাবারগুলো নিয়ে আসো। বলেই সে চলে গেল। কিন্তু জান্নাতের বয়স শুনে আমি তার আর চোখে তাকিয়ে শিওর হলাম এটা জান্নাত। এখন আমাকে এখানে দেখলে কি হবে? এই জান্নাত, দেখ দেখ, ওটা রাসেল ভাইয়া না? আমার দিকে ইশারা করে বলল। তেমন তো মনে হচ্ছে, একদম রাসেল ভাইয়ার মতোই লাগছে, কিন্তু এখানে তো সুন্দর আর স্মার্ট লাগছে। আসলে আমি অফিস থেকে সোজা একটা মিটিংয়ে গিয়েছিলাম, সেই পোশাক পরিবর্তন করা হয়নি। তোরা আসলেই রাসেল রাসেল করে পাগল হয়ে গেছিস। যার এই রেস্টুরেন্টের গেট পার হবার কোনো যোগ্যতা নেই সেই নাকি আসবে এখানে খাবার খেতে। তারপরে সবাই জান্নাতের কথায় ঠিক বলে মেনে নেয় আর খাবার খেয়ে বাসায় চলে যায়। আমি রাস্তা দিয়ে আসতেছি, ঠিক তখনই দেখতে পাই কিছু বকাটে জান্নাত আর ওর বান্ধবীদের বিরক্ত করতেছে। তখন আমার মাথায় রক্ত উঠে গেল, কিন্তু কলেজের ঘটনা মনে পড়তে রক্ত ঠান্ডা ঠান্ডা হয়ে পানি হয়ে গেল। তাই দেখি কি হয়, দাঁড়িয়ে রইলাম একটু আড়ালে ওদের থেকে। আমি অবশ্যই কিন্তু জান্নাতের আগেই বাসায় এসেছি। মামা, আজকে অনেক মজা করতে পারবো, দেখছিস কি হট মাল। ইস, মন চাই এখনই খেয়ে ফেলি। জান্নাতকে উদ্দেশ্য করে বলল, এই তোদের ঘরে কি মা বোন নেই? মেয়েদের সাথে কেমনে ব্যবহার করতে হয় শিখিস নি? একটা গালে পড়ল। মগিস ছাওয়াল, তোর এত বড় সাহস আমার গালে হাত দিস? দাঁড়া, তোর তেজ কমাতে ব্যবস্থা করতেছি। তারপর জান্নাতের জামার কিছু অংশ ছিঁড়ে ফেলা মাত্রই আমি ওইখানে হাজির হলাম, কেননা যদি রাগের জন্য বউ আমার অনর্ভোগের বস্ত হয়, আমাকে দেখে জান্নাত সহ সবাই তো মনে হচ্ছে নতুন করে জীবন পেল। এই যে ভাইয়েরা, মেয়েদের সাথে এমন ব্যবহার কেন করতেছেন? ঘরে কি মা বোন নেই নাকি? আমি আমার পরনের নর্মাল শার্টটা খুলে জান্নাতকে দিলাম, ইচ্ছা না থাকা সত্ত্বেও পরে নিল, কি যেন মনে করে। ঘরে মা বোন তো ঠিকই আছে, কিন্তু বউ তো নাই। ভাইরে ভাই, তুই ঠিক সময় এসেছিস, তুই আগে কাজ কর, তাও বাধা দিস না, পুঁতে রেখে দিব। এই কথা শুনে আমার রক্ত সেই আগের লেভেলে চলে গেল আর সব কয়টাকে ওড়াধরা ধোলাই দিতে শুরু করলাম। জান্নাত তো অবাক আমার মারামারি দেখে। ভাই, আমাদের মাফ করে দেন, আমরা আর এমন কাজ জীবনেও করব না, পা ধরে বলল। আচ্ছা, মাফ করতে পারি, কিন্তু এদের সবাইকে বল যে আপু আমাদের মাফ করে দেন। তারপর মাপ টাপ করে গাড়ি নিয়ে সবাইকে সবার বাসায় রেখে আমি আর জান্নাত বাসায় চলে আসলাম। জান্নাত, তোর কি হয়েছে? এমন অবস্থা কেন তোর? কিন্তু জান্নাত কোনো কথা বলছে না, আমার দিকে তাকিয়ে আছে অসহায় দৃষ্টিতে। আম্মু, জান্নাতের কিছু হয়নি, আজকে একটা ছোট দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে জামাটা একটু ছিঁড়ে গেছে, তাই আমি আমার শার্টটা দিয়েছি। তারপর সবাই আমার কথায় সহজেই বুঝে গিয়েছে তেমন কিছু না, তার কিছু বলো না। আর জান্নাত খুশি মনে রুমে চলে আসে। একটু পরে আমিও রুমে আসি নিয়েছি, কিন্তু যা দেখলাম তা দেখে তো আমার চোখ তো চড়ক গাছ। তাহলে শোনেন কি দেখে আমার চোখ চড়ক গাছে উঠল। আমি যখনই নিচ থেকে রুমের দরজা অতিক্রম করি তখনই আমার চোখটা ছানা বড় হয়ে যায়, কেন জান্নাত তখন মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে, তা আবার শরীরের সাথে টাওয়াল ছাড়া কিছুই নেই। ইস, কি সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না। এই তুই ভাবে রুমে ঢুকছিস কি জন্য? নক করে আসিস না কেন? অনেকটা রেগেই বলল। আমার দোষ না থাকা সত্ত্বেও আপনি খুঁজে খুঁজে আমার দোষ বের করলেন, কিন্তু নিজেদের দোষ করেছেন সেটা তো ভাবলেন না। তোর এত বড় সাহস, তুই আবার মুখে মুখে কথা বলস? আর কি দোষ বল? রুমে এইভাবে থাকলে যে দরজা বন্ধ করে রাখতে হয় সেটা বুঝে আপনি জানেন না? আর দেখেছি আমি, সমস্যা কি? আমি তো আপনার স্বামী। স্বামী? তুই আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতা রাখিস না, আর কোনোদিন হতেও পারবি না। রুম থেকে বেরো, আমি কাপড় চেঞ্জ করব। তারপরে আর কোনো কথা বলি নাই, কি লাভ এই মায়ের লগে ঝামেলা করে। আম্মু, আব্বু আমাকে কিছু খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। আমি আব্বুর পাশে বসতে বসতে আম্মু মানে শাশুড়ি মাকে বললাম এখন তাদের সাথে আমি ফ্রি,
আমাকে অনেক বেশি ভালোবাসে, বলতে পারেন জান্নাতের থেকেও বেশি। বাবা তুই একটু বস, আমি এখনই সব রেডি করে দিতেছি। রান্নাঘর থেকে বলল, রাসেল, আমি একটা খুব বড় ডিল পেতে যাচ্ছি। যদি আমরা ভালো কিছু তাদের দেখাতে পারি তাহলে ডিলটা আমরাই পাবো। তুমি তো আবার এসব বুঝবে না। থাক। তাই নাকি বাবা? ডিলটা পেলে তো তাহলে ভালোই হয়, যেহেতু অনেক বড় প্রজেক্ট। আর আপনাদের উচিত সর্বস্ব দিয়ে চেষ্টা করা, পাইলেও পেতে পারেন। বাবা, দোয়া করিও এই প্রজেক্টটা যেন আমরাই পাই। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। এইভাবেই রাগ অভিমানের মধ্যে কেটে গেল অনেকটা দিন। এখন জান্নাত একটু একটু আমার সাথে ভালো ব্যবহার করে, এমনকি তুমি করে সুন্দর সুন্দর কথা বলে। কি যে ভালো লাগে, বুঝতে তো পারি না কিসের ইঙ্গিত, সুখের না দুঃখের। আপনারা বুঝলে বলিয়েন। একদিন রুমে, আচ্ছা রাসেল, তোমাকে একটা কথা বলি, আমাকে আর ম্যাম বলে রাখবে না, নাম ধরে রাখবে, কিন্তু সাবধান, কাছে আসার চেষ্টাও করবে না, তাহলে খবর আছে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। কাছে যাওয়ার কি দরকার, নাম ধরে ডাকার পারমিশন পেয়েছি, এটাই অনেক, বাকিটুকু পেয়ে যাব। আচ্ছা ম্যাম, মানে থুকো, জান্নাত। এখন ঠিক আছে। আচ্ছা, তুমি কি একটু পড়াশোনা করো নাই? আমার দিকে তাকিয়ে বলল, আমি পড়ালেখা করলে কাজ করতাম কখন? জানোই তো, হ্যাঁ আমরা কত গরিব। একটু মন খারাপ করে পড়লাম, তাকিয়ে দেখলাম জান্নাতেরও একটু মন খারাপ, জানি না কেন। আচ্ছা, আজকে থেকে আমি তোমাকে শেখাবো পড়াশোনা। আগে তুমি নাম ঠিকানা লিখতে শিখবা, ইংরেজি আর বাংলাতে, নালে সবাই কি বলবে, জান্নাতের বড় একটা নিরক্ষর। আচ্ছা, তুমি আমাকে তোমার মতো করে শিখিও, তুমি শিখালে আমি এমনি সব শিখতে পারবো। একটু রোমান্টিক হয়ে বললাম, এই যে দেখেছেন, আমার বউ আমাকে নাম লেখা শেখাবে, আপনারা কি শিখবেন নাকি? না, আপনাদের তো নিব না, আমি একাই শিখবো। তারপর অনেক কথা হলো। এখন কিন্তু একটু হলো মনটা ভালোই থাকে, সাথে গালটাও, কেননা এখন তো আর গালের উপর দিয়ে ছড় বয়ে যায় না। আফামনি আন্নিরে দুলাবাইরে নিয়ে নিচে যাইতে কইল খালামনি। বই চলে গেল, আর আমি আর জান্নাতও একসাথে গেলাম। ঠিক বলেছ, আসলেই খুব মানিয়েছে তো দুজনকে। রাসেল শিক্ষিত না হলে কি হবে, কিন্তু ওর মনটা আমাদের এই শিক্ষিত মানুষদের মনের থেকে ভালো। কি কথা হচ্ছে আমাদের নিয়ে, শুনি একটু। আমাদের রেখে একা কথা বলবে, এটা কি হয় নাকি? তারপর অনেক কথা বললাম, পরে আবার ডিনার করে আমি রুমে আসলাম। রুমে এসে ভাবতেছি, এখন নিজেকে সুখী মানুষ মনে হয়, কিন্তু জান্নাত যদি আর একটু আপন করে নিত তাহলে কতই না ভালো হতো। কি ব্যাপার মিস্টার ক্যাট, কি এমন মনোযোগ দিয়ে ভাবতেছো? আমার সামনে এসে হাতে তুড়ি মেরে বলল। আমি তুড়ি শব্দে বাস্তবে ফিরে আসলাম। না মানে তেমন কিছু না, আগের কথাগুলো ভাবতেছিলাম। আগে সব কিছুর জন্য আমি সরি। আসলে হামেশাই সবার কাছে বলে এসেছি আমার বড় হবে অনেক ধনী, শিক্ষিত আর অনেক স্টাইলিশ, কিন্তু আমার ভাগ্যে তো তুমি জুটেছো, তাই মানতে পারছি না। মনটা খারাপ হয়ে গেল জান্নাতের হাসি মাখা মুখটা মলিন করে ফেলার জন্য। আসলে তোমার তো কোনো দোষ নেই, আল্লাহ যাকে যার কপালে লিখে কনফার্ম করেছে সে তার কপালে জুটবে, যেমনই হোক। মন খারাপ করিও না, ঘুমিয়ে পড়ো, রাত তো অনেক হয়েছে। আমি সবাই শুতে শুতে বললাম, আচ্ছা ঠিক আছে, আর তুমিও ঘুমিয়ে পড়ো। দেখেছেন কত সুন্দর করে বইয়ের মতো ব্যবহার করে, তাও আবার আমাকে কাছে টেনে নিচ্ছে না। যতটা কষ্ট হোক না কেন, সে অনুমতি না দেওয়া পর্যন্ত তাকে ছুঁয়েও দেখবো না। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুমিয়ে গেল ফজরের আজানের মিষ্টি সুরে। উঠে জান্নাতকে ডেকে উঠিয়ে নামাজ পড়ে নিলাম দুজন একসাথে। তারপর আবারও ঘুমিয়ে পড়তে নিমো, অমনি এক মন রাগার সাথে ঝাড় নিয়ে বলল, এই তোমাকে না বললাম পড়াশোনা শিখতে হবে, তাহলে নামাজ পড়ে এখন ঘুমিয়ে পড়তেছো কেন? এখনই পড়তে বসো, চল। এই আমার তো একটু মনে ছিল না যে আমাকে তুমি পড়ালেখা শেখাবে। আচ্ছা চলো পড়া শুরু করি। তারপর খাতা আর কলম নিয়ে আমাকে দেখিয়ে দিতেছে কি করে লিখতে হয়, কিন্তু আমার তো সেই দিকে কোনো খেয়ালই নেই। আমার ভাবনা জুড়ে তো শুধু জান্নাত, আমি তার দিকে চেয়ে আছি। হঠাৎ, এই আমার মুখে কি লেখা আছে নাকি? সব খাতার দিকে তাকাও, কি লিখছি বলো তো? বলতে পারলে, বলতে না পারলে খবর আছে। অনেকটা রাগ নিয়ে বলল। আমি জান্নাত থেকে কলম নিয়ে তার দিকে তাকিয়ে আছি আর লিখতেছি, কিন্তু লেখার দিকে আমার কোনো খেয়ালই নেই। জান্নাত তো অবাক হয়ে গেছে কি করে আমি লিখতেছি। একবার দিকে কি করে লিখছো? আর হাতের লেখা তো সুন্দর, প্রথম তো কখনোই এমনটা হবে না। অনেকটা অবাক হয়ে বলল। তার কথায় আমার হোশ আসলো। মানে আসলে আমি তোমার দিকে তাকিয়ে থাকলেও কিভাবে লিখছি সেটা দেখেই শিখেছি। আমার সাজানো কথাগুলো
এক নিমেষেই বিশ্বাস করে নিল। তারপর আর কোনো কথা না বলে আমাকে অনেক কিছু শিখালো। পরে সকালে নাস্তা করার জন্য গেলাম। নাস্তা করে বাইরে দাঁড়িয়ে আছি, কারণ জান্নাত কলেজে যাবে। কিন্তু আমার তো আর সময় কাটছেই না। এই মেয়েটা পারেও বটে, কত সময় লাগে তার সাজতে কে জানে। অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হলো। মহারানী এসে গেছে। আমি তো ওর দিকে তাকিয়ে আছি। অসম্ভব সুন্দরী লাগছে ওকে। আজকে প্রথম তাকে এই রূপে দেখলাম। নীল 3 পিস, নীল চুড়ি, কি কালারের লিপস্টিক দিলে ফুটে উঠবে জানি না আমি, তাই কমো না। 2 ঠোঁটে কাজল দেওয়ার কারণে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে। আর ঘোর কাটে জানাতে ডাকে, এই যে মিস্টার, এমন করে কি দেখছো? মুখে মশা ঢুকে যাবে। আমি তো পড়ি দেখি, তার দিকে তাকিয়ে বললাম, কি বলছো এসব? এখন পড়ে আসবে কোথা থেকে? পাগল হওয়ার আগে চলো কলেজে। তারপর কলেজে চলে আসলাম। আজকে কলেজে জান্নাতের কোনো রাগ নেই, মনে হচ্ছে একটা শিশু। কি ব্যাপার জান্নাত, আজকে দুলাভাই তোর সাথে, তাও আবার পাশে দাঁড়িয়ে? কারণটা তো বুঝতে পারছি না। তোর বুঝতেও হবে না এত কথা না বলে চল, ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে যাই। তারপর আমাকে বলে তারা সবাই চলে গেল। আমি কলেজের ক্যান্টিনে বসে কফি খাচ্ছিলাম আর দেখছিলাম কেউ আশেপাশে আছে কিনা। তারপরে একটু হাঁটতে হাঁটতে বাইরে আসে, এসে দেখতে পেলাম সেদিনে মেয়েটি, মানে মিষ্টি, পেপার বিক্রি করতেছে। এই মিষ্টি, এদিকে আসো। আমি ডাক দিয়ে বললাম, ভাইয়া কেমন আছো? আর এখানে কি করো? একদমই কথাটা বলল অনেক খুশি হয়ে। আমি তোমার ভাবিকে কলেজে নিয়ে এসেছি, তুমি পেপার বিক্রি করছো কেন? ভাইয়া, তুমি সেই দিন যেই টাকা দিয়েছিলা, সেই টাকা দিয়ে আম্মুর চিকিৎসা করিয়েছি। আর আমি স্কুলে পড়ি, বাকি সময় এই পেপার বিক্রি করি। যাক, অনেক ভালো লাগলো তোমার কথা শুনে, তুমি এটাই করো। তারপর মিষ্টিকে কিছু খাওয়ালাম, পরে কিছু টাকা দিলাম। কিন্তু আমার এই সব কর্মকাণ্ড একজনের নজর রাখতে পারলো না। কি হতে পারে? যদি আপনারা জানেন তো বলেন। আমার আর মিষ্টির কথোপকথন কেউ একজন দূর থেকে নোটিস করতেছিল। কে সে, সেটা হয়তো আপনারা অনেক আগে আন্দাজ করতে পেরেছেন। তাই বলি, সেইটা জান্নাতই ছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেটা আর কেউ না, জান্নাত। এখন প্রশ্ন হলো, আমি মিষ্টির সাথে কথা বলছি, তাহলে জান্নাতকে আমাকে ফলো করছে সেটা জানতে পারলাম কেমন করে? তাহলে শোনেন, আমি যেখানে দাঁড়িয়ে মিষ্টির সাথে কথা বলছিলাম, ঠিক আমার সামনে একটা কাচের দোকান ছিল। আমি যখনই কথা বলতে বলতে সামনের দিকে তাকাই, ঠিক তখনই দেখতে পাই জান্নাত আমার পেছনে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আমার তো ভয়ে কাম শেষ। যদি জানতে পারে তাহলে আমার খবর আছে। তাড়াতাড়ি আমি জান্নাতের সামনে আসলাম, যেন বুঝতে না পারে আমি এত সময় কি করলাম। জান্নাতের সামনে গিয়ে, এই তুমি কখন এসেছো আর আমাকে ডাকো নাই কেন? আমি একটু নরম হয়ে বললাম, ওই তো আমার থেকে কিছু একটা লুকিয়ে রেখেছে। আর টাকাই বা পাবে কোথায়? খারাপ কাছে জড়িয়ে নেই তো? জিজ্ঞেস করবো নাকি? না থাক, এখন বলা যাবে না। এই জান্নাত, কোন ভাবনায় ডুবে আছো? আমি কখন থেকে ডাকতেছি, সেই দিকে তোমার কোনো খেয়ালই নেই। হাতে তুড়ি বাজিয়ে পড়লাম। আরে না, আমি একটু আগে এসেছি, বান্ধবীদের সাথে কথা বলে তোমার কাছেই আসছিলাম, আর তুমি চলে আসলে। এমন ভাবে বললো যেন আমি বুঝতেই না পারি যে জান্নাত অনেক আগেই এসেছে। ওহো, তাই নাকি? আমাকে ডাকো নাই কেন? আমরা কথা বলতেছি, অমনি কে যেন পেছন থেকে ডাকলো। পেছন ফিরে দেখলাম, আরে এটা তো তিশা, জান্নাতের বান্ধবী। আরে তিশা, তুই এমন হাঁপাচ্ছিস কেন আর কান্না করতেছিস কেন? কিছুই বলতেছে না, সে শুধু কান্নাই করতেছে। তাই অপর দিকে বলে উঠলো, আসলে জান্নাত একটু আগেই হাসপাতাল থেকে তিশাকে ফোন করে বলেছে ওর বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে, খুব খারাপ অবস্থা তাদের। একটু তোদের গাড়ি নিয়ে চল, সবাই গিয়ে দেখে আসি। তারপর আর কোনো কথা না বলে সবাই মিলে হাসপাতালে চলে আসলাম। কিছু তো চিনি না, তাই আগে ক্যাশ কাউন্টারে জিজ্ঞেস করলাম যে তারা কোন রুমে আছে। তারপর সেইখানে চলে আসলাম। রুমের সামনে দেখতে পেলাম ডাক্তারকে। এই যে ডাক্তার সাহেব, রোগীর এখন কি অবস্থা? একটা ডাক্তারকে উদ্দেশ্য করে বললাম, আপনারা তাহলে এই অ্যাক্সিডেন্টের রোগীর কথা বলতেছেন, বুঝতে পারলাম। কিন্তু দেখেন, রোগীর অবস্থা খুবই খারাপ। এই কথা শুনে তো তিশা আরো কান্নাকাটি করতে শুরু করলো, আরো বেশি করে। আর তাকে জান্নাত বোঝাচ্ছে আসলে তিশার বাবা মা ছাড়া আর কেউ নেই এই মায়ের পৃথিবীতে। আচ্ছা ডাক্তার সাহেব, আপনারা ভালো করে চিকিৎসা করেন। আমি ডাক্তারকে বললাম, দেখেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। এখন তাদের অপারেশন না করালে বাঁচানো সম্ভব হবে না। আর এই অপারেশন করাতে বাইরে থেকে ডক্টর আনতে হবে, তাতে অনেক খরচ। আর ডাক্তার, কত টাকা লাগবে এই অপারেশন করার জন্য? দেখেন, এই অপারেশনটা অনেক কস্টলি, তাও কম করে হলেও 10 লক্ষ টাকা লাগবে।
এখন 5 ঘন্টার মধ্যে টাকা না দিলে অপারেশন হবে না, আর রোগীর বাঁচাটাও কঠিন হবে। এত টাকা কোথায় পাবো? আমাদের বাড়িঘর সব কিছু বিক্রি করে হলে না হয় 5 লাখের মতো হবে, আর বাকি টাকা কোথায় পাবো? এখন তাহলে কি হবে? টাকার জন্য অপারেশন হবে না? তিশার বাবা মায়ের কি হবে? আচ্ছা জান্নাত আর শিখা, তোরা যদি কিছু একটা করতি তাহলে আমার বাবা মায়ের অপারেশনটা হতো। আমি জানি তোরা পারবি। আমি এত টাকা কোথা থেকে পাবো? আর আমার বাবা কেমন সেটা তো তুই জানিস। আমি এত টাকা কোথায় পাবো? আর বাবাও তো এখন বাসায় নেই, কি যেন কাজের জন্য বাইরে গেছে। দেখেছেন, বিপদে বলে কলেজার বন্ধুদেরও চেনা যায়। এখন তো সেটাই হলো। এখন টাকা আমি কোথায় পাবো? আমার বাবা মা চিকিৎসা কি করাতে পারবো না? ভাইয়া আপনি একটু আমার বাড়িটা বিক্রি করে দেন। আমাকে উদ্দেশ্য করে বলল কান্না করে। দেখেন, আপনি সব কি বলেন? আপনি বাড়িটা বিক্রি করলে থাকবেন কোথায়? আমার কথা ভাইবেন না, কোথাও না কোথাও থাকার জায়গা ঠিকই পেয়ে যাব। কান্নার জন্য ঠিক মতো কথা বলতে পারছে না। আচ্ছা আমি বলি কি, একা তো আর আমাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না, তাই আমি বলি কি, আমার 3 লাখ শিখা দিবে, 2 লাখ, আর বাকি টাকা জোগাড় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই দিলে আমিও দেব। আমরা যদি এখন ওর পাশে না দাঁড়াই তাহলে কে আসবে ওর পাশে? তারা বিপদে যদি সাহায্য করতে না পারেন, করবেন না। তাও তাকে এইগুলা বলে ছোট করবেন না। যদি তার কাছে টাকা থাকতো তাহলে নিশ্চয়ই এই টাকা চাইতো না। আর কি বললেন, আপনাদের কারো কাছে টাকা নেই? যেখানে নিজেদের নামে ব্যাংকে 30 লাখ 40 লাখ টাকা করে আছে, তারপর এই সামান্য টাকার জন্য নিজের বান্ধবীকে সাহায্য না করে আবার কথা বলে। আপনাদের কিছুই করতে হবে না, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি দেখছি কিছু একটা করতে পারে নাকি। আমার কথা শুনে সবাই অবাক। অবাক হবেই বা না কেন? যে ছেলে নিজের পকেট খরচ জোগাড় করতে পারে না, সে এত টাকা কেমনে? এই তুমি এসব কি বলো? টাকা কোথায় পাবে তুমি? এটা কি খেলা মনে হচ্ছে তোমার কাছে? যার বইয়ের জন্য একজোড়া চুড়ি কেনার সামর্থ্য নেই, সে আবার জোগাড় করবে এতগুলো টাকা। এটা কিন্তু সত্যি মজার ছিল। জান্নাত, তুমি শেখাকে নিয়ে বাসায় যাও, আমি তিশার পাশে আসি। তারপর আমার এমন কথা শুনে ওরা রাগে ফুলতে ফুলতে চলে গেল। ভাইয়া এখন কি হবে? ওরা তাও 5 লক্ষ টাকা দিতে চাইছিল, এখন আর টাকা কোথায় পাবো? তোমার ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করতেছি। যদি তোমার বান্ধবীরা টাকা দিয়ে সাহায্য করতে চায় তাহলে আর টাকা না থাকার বাহানা দিত না। তারপর ওকে রেখে আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সাহেব, আপনি অপারেশনের সব ব্যবস্থা করেন, আমি টাকা জমা করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি টাকা জমা দিন, আমি সব ব্যবস্থা করতেছি। তারপরে সেখানে না দাঁড়িয়ে ক্যাশ কাউন্টারে এসে পুরো টাকা জমা দিয়ে এসে তিশাকে বললাম, টাকার ব্যবস্থা হয়ে গেছে, আর কোনো টেনশন নেই, আপনি কান্না করবেন না। আমার কথা শুনে তো তিশা অবাক। সে কিছু বলতে যাবে, কিন্তু আমি না শুনেই বাসা চলে আসলাম। যখনই রুমে ঢুকতে যাব ঠিক তখনই। এই তুমি এসেছো? আর টাকার ব্যবস্থা কি করতে পেরেছো নাকি? সব হয়ে গেছে। আমি তো আর আপনাদের মতো না যে বন্ধুর বিপদে পাশে দাঁড়াবো না। আমার কথা শুনে একটু হলেও জান্নাত মন খারাপ করে বলল, তুমি জোগাড় করেছো টাকা, সেটাও আমি বিশ্বাস করব? মজা ভালোই করো। নিজের চুলের কাটার টাকা আমাদের থেকে নিতে হয়, আর সে নাকি এতগুলো টাকা জোগাড় করেছে। কথাটা শুনে একটু কষ্টই পেলাম। টাকার জন্য জান্নাত এইভাবে কোটা দিল। তারপর আর কোনো কথা বললাম না। কি লাভ, সে তো ঠিকই বলেছে, আমি তো তাদেরই টাকায় চলি। এইভাবে চলে গেল অনেক দিন। আর তিশার বাবা মায়ের অপারেশনও ভালোভাবেই হয়েছে, এখন তারা সুস্থ। একদিন কলেজে। আচ্ছা তিশা, আমি অনেকদিন হলো তোকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। তোকে তখন টাকার কে দিয়ে গেছিল? কেন, তখন সব টাকা তো রাসেল ভাইয়ে দিয়েছে, তোরা জানোস না? এই কথা শুনে তো সবাই অবাক। আর অবাক হবেই বা না কেন? একটা ড্রাইভার এত টাকা কেমনে পেল?